রাইট ফর্ম অফ ভার্বস টপিকটা নিয়ে আমরা কিছু কথাবার্তা বলবো। অবশ্যই শুরুর দিকে থাকবে কিছু রুল ডিসকাশন, যেগুলো থেকে আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের প্রশ্নগুলো এসে থাকে। আর তারপরে যে আমরা বেশ কিছু বোর্ডের প্রশ্ন সমাধানের মধ্য দিয়ে তোমাদের এই প্রস্তুতির শেষ মুহূর্তে একটা ফাইন টিউনিং, যেটাকে বলে প্রস্তুতিটাকে একদম পরিপূর্ণতা দেওয়ার যে প্রয়োজনীয়তা, সেটাকে আমরা টার্গেট করে ক্লাসটা কন্ডাক্ট করার চেষ্টা করবো। তো চলো শুরু করা যাক। তোমরা সবাই জানো যে এই অংশে মূলত তোমাদের 10টা শূন্যস্থান দেয়া থাকবে, একটা প্যাসেজ দেয়া থাকবে, যে প্যাসেজটা মূলত যে কোনো একটা টপিক বেসড আসলে হয়। এটা কিন্তু ধরো আমরা নর্মালি যখন রাইট ফর্মস অফ ভার্ব বাসায় পড়ি বা প্রস্তুতি নেই, তখন আসলে আমরা সাধারণত একটা বাক্য থেকে বা বাক্যের ভিতরে একটা বাক্যর উপরে ভার্ব কি হবে সাবজেক্টের সাথে ডিপেন্ড করে বা টেন্সের সাথে ডিপেন্ড করে, এটার উপর নির্ভর করে আমরা আসলে প্র্যাকটিসটা করি। কিন্তু মূলত যখন বোর্ড পরীক্ষায় আসবে বা বাসায় বোর্ড পরীক্ষার আলোকে যখন আমরা প্রশ্ন প্র্যাকটিস করব, তখন কিন্তু আমরা দেখতে পাবো যে হ্যাঁ, এটা মূলত প্যাসেজের আলোকেই থাকে। তো সেই জায়গাটা মাথায় রেখে আমাদেরকে উত্তর করতে হবে। তোমরা সবাই এটাও জানো যে প্রত্যেকটায় 0.5 করে টোটাল 5 নম্বরের জন্য এখানে থাকবে। তো অসংখ্য রুল আসলে আমরা ছোটবেলা থেকে এখন পর্যন্ত পড়েই যাচ্ছি। তবে একথাও সত্য, কখনোই কিন্তু আমাদের রুল শুরু থেকে অনেকবার আমরা শুরু করি মুখস্থ করা বা রুলগুলোকে আয়ত্ত করা, কিন্তু কখনো এই রুলগুলো শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ কিন্তু আর করা হয় না। তো আমরা সেটা মাথায় রেখেই একেবারে গুরুত্বপূর্ণ যে রুলগুলো, যেগুলো বারবার করে আসলে পরীক্ষায় চলে আসে, সেইটার দিকে আমরা মানে মূল গুরুত্বটাকে রেখে আমরা আলোচনা করে যাব ইনশাল্লাহ। তোমাদের জন্য একেবারেই যে রুলগুলো আসলে ঘুরিয়ে ফিরিয়ে আসে এবং বরাবরের মতোই রুলটা যে আসলেও গুরুত্বপূর্ণ বা রুলটা যে আসলে তোমাদের বোর্ড পরীক্ষাগুলোতে আসে, সেটার জন্য আমরা প্রত্যেকটা রুলের সাথে যেটা বোর্ডে এসেছে সেই বোর্ডের রেফারেন্সটাও কিন্তু আমরা যুক্ত করে দিয়েছি তোমাদের একটা রেফারেন্সের সুবিধার্থে, যেন তোমাদের কাছে ব্যাপারটা খুব লজিক্যালি মিলে যায় যে হ্যাঁ আসলে কিভাবে বা কিছু। তো এখন বিস্তারিত রুলে যাওয়ার আগে একটা ছোট্ট জিনিস আমি যদি তোমাদেরকে আগে একটু দেখায় নিতে চাই। এই যে আমরা রাইট ফর্মস অফ ভার্ব বলে থাকি, ঠিক আছে, বা রাইট ফর্ম অফ ভার্বস, আমরা যদি এই টপিকের ভিতরে আসলে এটাকে কি স্পেসিফিক্যালি কোনো একটা গ্রামারের টপিক বলতে পারবো কিনা সেটা যদি প্রশ্ন করি, তাহলে উত্তরটা হবে যে আসলে না, একটা মূলত চিন্তা করলে হয় না। এখানে আসলে আমি 3টা ব্রডার সেন্স থেকে আমরা এইটাকে আসলে বিভক্ত করতে পারি। কিরকম? একটা হচ্ছে সাবজেক্টের সাথে নির্ভর করে ভার্ব কেমন হবে, যেটাকে আমরা আসলে মূলত সবাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নামে চিনে থাকি। অর্থাৎ এটাও অবশ্যই ভার্বের সঠিক রূপ, তবে এখানে মূলত টেন্স নয়, বরং সাবজেক্টের উপরে নির্ভর করে। অর্থাৎ এই যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হওয়ার যে ব্যাপারটা, সেইটার উপরে কিন্তু বেশ কিছু রুল আমাদের থাকে। আবার আরো কিছু রুল আমরা পাই যেটা পিওর টেন্স কিংবা সিকোয়েন্স অফ টেন্স রিলেটেড। অর্থাৎ ধরো প্রেজেন্ট টেন্স কখন হয়, পাস্ট টেন্স কখন হয়, সেগুলোর মধ্যে আবার ইনডিফিনিট কখন হয়, কন্টিনিউয়াস কখন হয়, পারফেক্ট কখন হয়, আবার এই অংশে পাস্ট হলে পরের অংশে কি হয়, এই যে অংশগুলো, এগুলো নিয়ে কিছু রুল কিন্তু আমাদের আসলে পড়তে হয়, শিখতে হয়। এবং সবশেষে আমরা যদি ব্রডার সেন্সে চিন্তা করি, তুমি দেখবে যারা ইতোমধ্যে বোর্ড প্রশ্ন সমাধান করা শুরু করেছো বা বাসায় প্রস্তুতি নিচ্ছ, তারা সবাই খুব ভালো করেই জানো যে প্রতিটা প্যাসেজেই কিন্তু একটা না একটা প্যাসিভ ভয়েসের উপরে নির্ভর করে। অর্থাৎ বাক্যটা অ্যাক্টিভে না রেখে প্যাসিভে রাখা হয়, যাতে করে তোমরা প্যাসিভের ক্ষেত্রে ভার্ব কেমন হয়, ওই যে একটা যে অতিরিক্ত বি ভার্ব আনতে হয়, তারপরে যে মূল ভার্বটা যেটা থাকে সেটাকে পাস্ট পার্টিসিপলে রূপান্তরিত করতে হয়, এই ব্যাপারটা তোমাদের কতটুকু জানা আছে সেই ব্যাপারটাও কিন্তু আলটিমেটলি যাচাই করা হয়। তাই এই 3টা ব্রডার সেন্সে যদি আমরা মোটামুটি করে আয়ত্ত করে ফেলতে পারি কিছু রুল, তাহলে ইনশাল্লাহ এই রাইট ফর্মস অফ ভার্ব যে টপিকটা, এটা আমাদের জন্য একেবারেই সহজ হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। দেখো, শুরুতেই একদম বেসিক যে রুলটা একটা থাকতেছে, যে আমাদের দেয়া বাক্যটার সাবজেক্ট, এখন সাবজেক্ট কি এটা তো আশা করি বোঝানোর দরকার নাই, বাক্যে যে কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয়, তো এই সাবজেক্টটা যদি থার্ড পার্সন হয় এবং সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি শি ইট হতে পারে, যে কোনো একজন ব্যক্তি বস্তু স্থানের নাম হতে পারে, এরকম যে কোনো কিছু যদি একজনের কথা বা একটা সিঙ্গুলার আইডিয়াকে বোঝায়, তখন প্রেজেন্ট টেন্সে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। তাহলে এই ভার্বটা আবার এটাও গুরুত্বপূর্ণ, যে কোনো টেন্সে হলে কিন্তু হবে না। এই ভার্বটাকে কোন টেন্সে থাকতে হবে? অবশ্যই আর অবশ্যই আমাদের ভার্বটাকে প্রেজেন্ট টেন্সে থাকতে হবে। এই ধরনের ক্ষেত্রে আসলে যখন আমরা এরকম চিন্তা করি একজন ব্যক্তির নাম বা একটা সিঙ্গুলার প্রোনাউন, তখন কিন্তু আমাদের অসুবিধা হয় না। কিন্তু অনেক সময় দেখা যায় অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে দিয়েছে সাবজেক্টের জায়গায়, তখন আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু বুঝতে অসুবিধা হয়ে যায় যে আসলেও কি এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ব্যবহার হয়েছে কিনা। আবার মাঝে মাঝে দেখা যায় কি যে সাবজেক্ট চিনতে আমাদের অনেক ক্ষেত্রে অসুবিধা হয়ে যায়। ধরো এখানে আগে সহজ এক্সাম্পলটা আমরা একটুখানি দেখে ফেলি। ধরো এখানে বলেছে দে আর ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অ্যান্ড ইকোনমি। এখানে যদি আমি তাকাই, সাবজেক্ট এখানে আমার দে, এটা কিন্তু স্পষ্ট প্লুরাল একটা ভার্ব, তাই না? এটা একটা প্লুরাল ভার্ব। এখন লক্ষ্য করে দেখো, এই প্লুরাল ভার্বের জন্য এখানে প্লুরাল একটা সাবজেক্ট, সেই জন্য এখানে প্লুরাল ভার্ব চলে আসতেছে, আর হয়ে যাচ্ছে ভার্বটাও কি হচ্ছে, প্লুরাল হচ্ছে।
আমাদের যে রুলটা সেটা আসলে আমাদেরকে যেটা বোঝাচ্ছে, ধরো আমরা একটা বাক্য যদি এখানে লিখি, কথার কথা আমরা ধরো বললাম যে দ্য ইম্পর্টেন্স অফ টেকিং রেগুলার examinations dash much importance। ধরো আমরা ব্র্যাকেটে পেলাম একটা ভার্ব বসাতে হবে বিয়ার। The importance of taking regular examinations dash much importance, বিয়ার মানে বহন করা, তাই তো? তাহলে এইখানে যদি আমরা সাবজেক্টটাকে আসলে আইডেন্টিফাই করে ফেলতে পারি, দেখো দ্য ইম্পর্টেন্স অফ টেকিং রেগুলার এক্সামিনেশন, নিয়মিত পরীক্ষা দেওয়ার যে গুরুত্ব সেটা অনেক বেশি গুরুত্ব বহন করে, হ্যাঁ অনেক বেশি জরুরি অবস্থাকে বহন করে, অর্থাৎ এটা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ এরকম একটা কিছু বোঝাচ্ছে। তো সেটাকে মাথায় রাখতে গেলে অনেকেই কি করে, এই যে এক্সামিনেশনস দেখে, তাহলে এক্সামিনেশনস এখানে প্লুরাল, কিন্তু সাথে সাথে যদি বাক্যটাকে তুমি বাংলায় রূপান্তর করো তাহলে দেখো আমাদেরকে এইখানে যদি এরকম ভাবে বলি যে অ্যাকচুয়ালি আচ্ছা এখানে ইম্পর্টেন্স হয়ে গেছে, তো ধরো ওই পাশে আমরা একটু ওয়ার্ডটাকে চেঞ্জ করে দেই, ধরো দ্য ইম্পর্টেন্স অফ টেকিং রেগুলার এক্সামিনেশনস বিয়ার্স মাচ ভ্যালু ইন আওয়ার সাকসেস, আমাদের সফলতার ক্ষেত্রে এই গুরুত্বটা ব্যাপক ভূমিকা রাখে। তো এরকম একটা হচ্ছে আমরা অর্থ পাচ্ছি। তো এখন যেটা কথা আমি বলছিলাম যে এক্সামিনেশনস প্লুরাল হলেও এখানে কিন্তু ভার্ব আমার প্লুরাল হয়ে যাবে না, এখানে বিয়ারের সাথে এস বাই এস যুক্ত হবে। কেন যুক্ত হবে ভাইয়ারা? দেখো ওই যে একটু আগে যে কথাটা বলছিলাম যে এখানে আমার সাবজেক্ট আসলে দ্য ইম্পর্টেন্স, এইটা হচ্ছে আমার বাক্যের সাবজেক্ট। কেননা তোমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, এইখানে এই যে অফ টেকিং রেগুলার এক্সামিনেশনস এই যে অংশটা আছে, এটা কিন্তু দেখো অফ নামক যে প্রিপোজিশন, অফ তো একটা প্রিপোজিশন, এতে তো কোনো সন্দেহ নাই। এই প্রিপোজিশনের পরবর্তী অংশ খেয়াল রাখবে তোমরা সবাই, প্রিপোজিশনের পরবর্তী অংশ কখনোই বাক্যের সাবজেক্ট হতে পারে না। প্রিপোজিশন যুক্ত বা প্রিপোজিশনের পরবর্তী অংশে যেটুকু থাকবে সেটা কখনোই আমাদের কি হতে পারে না, সাবজেক্ট হতে পারে না। আর তাই এইখানে মূলত আমাদের গুরুত্ব জিনিসটা, ইম্পর্টেন্স, এটা তো অবশ্যই একটা সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে ইম্পর্টেন্স যদি সিঙ্গুলার সাবজেক্ট হয়, আমাদের একটু আগের রুলটা এটাই আমাদেরকে বলছে যে যখনই আমি সিঙ্গুলার সাবজেক্ট পাবো এখানে সিঙ্গুলার ভার্ব বসবে। তাই এক্সামিনেশনস অনুযায়ী আমার ভার্ব বসানো যাবে না, ভার্ব বসবে কার অনুযায়ী, এই ইম্পর্টেন্স অনুযায়ী। ইম্পর্টেন্স যেহেতু সিঙ্গুলার, সাবজেক্টটা আমরা স্পষ্ট পেলাম যে এখানে একটা সিঙ্গুলার সাবজেক্ট আছে, আর তাই এখানে ভার্বটাও ডেফিনেটলি সিঙ্গুলার ভার্ব হবে, যার অর্থ এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে বিআর এর সাথে এস যুক্ত হয়ে বিআরস আমাকে লিখে দিতে হবে, তাই তো? তাহলে ওই যে বললাম হিসি কিংবা রহিম করিম কিংবা দা পদ্মা দা মেঘনা দা যমুনা বাংলাদেশ এশিয়া মহাদেশ এরকম কোনো নির্দিষ্ট নাম থাকলে কিন্তু আমরা সহজেই বুঝে যাই। কিন্তু এই ধরনের ক্ষেত্রে যখন আসলে সাবজেক্টের থেকে ভার্ব অনেক দূরে চলে যায় তখন অনেক ক্ষেত্রে আমাদেরকে একটু ডিটেকশনটা বুদ্ধি করে দেখে শুনে বুঝে তারপরে অ্যান্সারটা লিখতে হবে। সো এই বিষয়টা মাথায় রাখলে ইনশাআল্লাহ ভুল হবে না। এছাড়া আমরা জানি যে তবে ভার্বের শেষে যদি কখনো ওয়াই থাকে, ওয়াইটা উঠে যে তার পরিবর্তে আইইএস বসাতে হয় অনেক ক্ষেত্রে আমাদেরকে। ভার্বের শেষে এস এইচ ডাবল এস সি এইচ এক্স এবং ও থাকলে তাদের শেষে সাধারণত শুধু এস না হয়ে ইএসটা যুক্ত করে থাকি আমরা। এবার দেখো ওই রুলটারই ধারাবাহিকতায় এইখানে আমরা কি করতেছি যে আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন আমরা বলতেছি বা সিম্পল প্রেজেন্ট টেন্স, সেটা আবার কখন কখন হয়। এখানে তো বললাম যে হ্যাঁ প্রেজেন্ট টেন্সে থাকতে হবে, আবার প্রেজেন্ট মূলত প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্টে থাকতে হবে। তাহলে কখন সেরকম হবে? দেখো ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, তোমরা সবাই জানো। হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যেটা অভ্যাস বোঝায়, কিংবা স্বাভাবিকভাবেই বর্তমানের একটা ঘটনা যখন আমরা প্রকাশ করে থাকি তখন সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট বলে থাকি। যেমন ধরো দ্য সান ড্যাশ আস দ্য লাইট, দ্য সান ড্যাশ আস লাইট, এখানে দিতে আসবে না। সো দ্য সান ড্যাশ আস লাইট যখন আমরা বলতেছি, এখানে গিভ যখন আমি চিন্তা করে ফেলতেছি যে হ্যাঁ সূর্য আমাদেরকে আলো দেয়, দেয়া ইংরেজি গিভ, তাহলে বক্স থেকে গিফটটা আসবে, তাই তো? নেক্সট কথা যে এই যে গিফট যখন আসবে তাহলে সূর্য কি আমাদেরকে সব সময় আলো দেয়? তার মানে এটা একটা চিরন্তন সত্য, তার মানে ডেফিনেটলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এন্ড দেন अगेन যখন আমরা চিন্তা করতেছি যে এই যে দ্য সান, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা? ইয়েস অফকোর্স, সান একটাই আছে পুরো মহাবিশ্বে, আমাদের সূর্য, সৌরজগতের সূর্য তো একটাই, তাই দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তারপরে যে আমরা ভার্বের সাথে এস যুক্ত করে দিয়েছি। তো সিম্পল এক্সাম্পল, বাট সব থেকে গুরুত্ব বহন করে এখানে হচ্ছে এই যে সাবজেক্ট ডিটারমাইন করাটা, যে আসলেও আমি বাক্য থেকে সাবজেক্টটা চিনতে পারছি কিনা। যদি চিনা যায় তাহলে এই রুলটা ইনশাআল্লাহ কারোরই ভুল হবার কোনো সম্ভাবনা থাকবে না। তো এরপরে দেখো
আমরা আরো কিছু সিম্পল প্রেজেন্ট টেন্সের চিহ্ন দেখতে পারি, যে কিছু কিছু ক্ষেত্রে দেয়া বাক্যে টাইম, অ্যাডভার্ব অফ টাইম অর্থাৎ সময়টা সরাসরি উল্লেখ করে দেয়া থাকে, যেমন অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, দেন অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনলি, ইউজুয়ালি, নর্মালি, এই ধরনের অ্যাডভার্ব যখন দেয়া থাকে যেগুলো দ্বারা সময় আমরা চিহ্নিত করতে পারি, তো সময় থাকলে অবশ্যই যেটা বর্তমানের সময় সেটা তো সিম্পল প্রেজেন্ট টেন্স হবেই, তাহলে সেই অর্থে এগুলোর ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে এটা আমরা যেন অবশ্যই খেয়াল রাখি। আর সিম্পল প্রেজেন্ট টেন্স মানেই কি বলতো? সিম্পল প্রেজেন্ট টেন্স মানেই হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, অন্য সকল ক্ষেত্রে ভার্ব তার স্বাভাবিক যে রূপ অর্থাৎ ভার্বের কোনো পরিবর্তন আমরা করব না। সেটাই দেখো এখানে বলেছে। প্রথম যে এখানে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি ইউজুয়ালি আছে, তার মানে সাধারণত, তার মানে কি এটা স্বাভাবিকভাবেই হয় একটা ব্যাপার, অভ্যাসগত কাজ। ফ্রেন্ডস ড্যাশ টু মিস সাচ আ পার্টি, তাহলে ব্র্যাকেটে দেওয়া ছিল মনে করো ওয়ান্ট, তাহলে আমরা জানি প্রেজেন্ট টেন্সকে নেগেটিভে আনতে গেলে যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন ডু বা ডাজ নিয়ে আসতে হয়। তাহলে এখানে দেখো ফ্রেন্ডস যেহেতু প্লুরাল, ফ্রেন্ডস স্পষ্টত এখানে প্লুরাল, তো প্লুরাল হওয়ার জন্য এখানে ডাজেন্ট না এসে কি আসলো? ডোন্ট আসলো। তাহলে ডোন্ট তারপরে ওয়ান্ট তুমি বসাই দিলা। দেন এগেইন এখানে দেখো নেক্সট আরেকটা কিওয়ার্ড আমরা পাচ্ছি যেখানে আসতেছে জেনারেলি, রিভার্স জেনারেলি মানে সাধারণত, সাধারণভাবে এই ঘটনাটা ঘটে। তাহলে কি ধরে নিলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে জেনারেলির পর আমরা বুঝতেছি এখানে কি হবে, আর যাই হোক তাই হোক এখানে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্টে ভার্ব বসাতে হবে। তারপরে আমি যদি এখানে দেখি যে আমাদের যে সাবজেক্টটা আছে, সাবজেক্ট কে ভাইয়া? সাবজেক্ট হচ্ছে আমাদের রিভার্স, তাই তো? তাহলে সাবজেক্ট যদি রিভার্স হয় এই সাবজেক্টটা কি প্লুরাল কোনো সাবজেক্ট না? যেহেতু প্লুরাল তাহলে ভার্বের সাথে আমাদের কোনো এস বাই এস যুক্ত হবে না। ধরো তুমি বক্স থেকে চিন্তা করেছো যে রিভার্স জেনারেলি ড্যাশ ফ্রম আ মাউন্টেন অর আ লেক, অর্থাৎ একটা পাহাড় কিংবা একটা হ্রদ থেকে নদীর কি হয়? উৎপত্তি হয়। তাহলে উৎপত্তির ইংরেজি কি হতে পারে? অরিজিনেট। তাহলে যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো তাহলে বসতো অরিজিনেটস, কিন্তু এখানে যেহেতু প্লুরাল পাচ্ছি আমরা তাই অরিজিনেট এই পর্যন্ত লিখে দিলেই হয়ে যাবে। রিভার্স জেনারেলি অরিজিনেট ফ্রম আ মাউন্টেন অর আ লেক। বাস দেখো এই যে সহজ একটা রুল, মানে এখানে কোনো ধরনের কোনো কঠিন বা কোনো এক্সেপশনাল কিচ্ছু নাই। ইয়েট এগেইন এই রুলটা থেকে তুমি যদি দেখো একটু তাকাও, ঢাকা বোর্ড 24, রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড 24, বরিশাল বোর্ড 23, অর্থাৎ প্রচুর পরিমাণে কিন্তু প্রশ্ন এই রুলটা থেকে হচ্ছে, যার অর্থ আমরা আসলে অনেক সময় খুব কঠিন কিছু পড়তে যে সহজ রুলগুলোর কথায় খেয়াল থাকে না, এবং আবারও যে কথাটা আসলে আমার সাবজেক্ট কোনটা এইটা খুঁজে বের করাটাই কিন্তু মূল লক্ষ্য হবে এই রুলটার ক্ষেত্রে। দেন আসো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ রুল এখানে চিন্তা করতে পারি, যে কোনো সেন্টেন্সে যদি হ্যাজ, হ্যাভ, হ্যাড এই ভার্বগুলো থাকে তবে অবশ্যই এই ভার্বগুলো কি হিসেবে থাকতে হবে? আমাদের বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে। যদি এই ভার্বগুলো বাক্যে দেয়া থাকে অক্সিলারি হিসেবে, তখন আমরা এদের পরবর্তীতে যে আরেকটা প্রিন্সিপাল ভার্ব থাকবে সেগুলোর পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ যেটাকে আমরা V3 নামে চিনে থাকি সেটা বসাতে হয়। ফর এক্সাম্পল যখন আমরা বলতেছি হি হ্যাজ ড্যাশ দ্য ওয়ার্ক, তাহলে এই যে দেখো হ্যাজ আছে, তাহলে হ্যাজ এর পরে পাস্ট পার্টিসিপল, ফিনিশের পাস্ট পার্টিসিপল ফিনিশড। সেম ভাবে উই হ্যাভ সিলেক্টেড, V3 পাস্ট পার্টিসিপলে আমরা লিখে দিচ্ছি। এটা তো খুব কমন তাই না? আমরা সবাই কম বেশি কিন্তু এই রুলটা জানি। দেন এই যে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথাটা অর্থাৎ V3 হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে যে V3 এর ব্যাপারটা, সেটা আসলে প্রেজেন্ট পারফেক্টই আমরা কখন রাখবো? খেয়াল রাখবে প্রেজেন্ট পারফেক্ট যখন বলতেছি এই রুলটা আর এর পরে থাকা রুলটার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। কি সেই ডিফারেন্সটা? এটার ক্ষেত্রে হ্যাভ হ্যাজ প্রশ্নে দেয়া থাকবে, তোমাকে শুধু V3টা বসাতে হবে হ্যাভ হ্যাজ দেখে। আর পরবর্তী যে রুলটা সেখানে হ্যাভ হ্যাজ দেয়া থাকবে না, এটা আমরা সরাসরি প্রশ্ন প্র্যাকটিসের সময় দেখব। অর্থাৎ এইখানে তোমার এভাবে করে সরাসরি শূন্যস্থান দেয়া থাকবে, আই, ধরো এটা এ নাম্বারে ছিল, ড্যাশ হিম রিসেন্টলি, আই ড্যাশ হিম রিসেন্টলি। তুমি এখানে বক্স ছিল, তো সেই বক্স থেকে মনে করো তুমি খুঁজে বের করেছো যে হ্যাঁ তার সাথে আমার রিসেন্টলি দেখা হয়েছে, আমি তাকে দেখেছি, তাই সি ভার্বটা এখানে আসবে। এখন তোমাকে সেখানে ডিটারমাইন করতে হবে কি, এই যে ভাইয়ারা আমরা যে রিসেন্টলি শব্দটা পেয়েছি, তাহলে রিসেন্টলি দেখে বুঝেছি যে হ্যাঁ এখানে আমাদের কোন টেন্স আসতেছে? আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসতেছে, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদের হবে। তাই জন্য আমরা আই এর সাথে কি হ্যাভ যাবে, তখন আমরা বলবো যে হ্যাঁ আই হ্যাভ এবং সিন। সো দুইটার মধ্যে ডিফারেন্স বুঝছো না? যে যদি হ্যাভ হ্যাজ অলরেডি থাকে তাহলে শুধু যে ভার্বটা আমরা বক্স থেকে চিন্তা করতেছি সেটার V3টা লিখে দিব। অন দ্য আদার হ্যান্ড যদি কখনো এরকম হয় যে হ্যাভ হ্যাজ কিছু নাই, কিন্তু এই যে কিওয়ার্ড গুলো আমাদের যে অ্যাডভার্ব অফ টাইম বা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেগুলো আছে, যেমন এখানে দেখো সবগুলো আসতেছে যে জাস্ট, জাস্ট নাও এই মাত্র, অলরেডি ইতোমধ্যে, ইয়েট এখনো, এভার কখনোই, লেটলি, মানে লেটলি আর রিসেন্টলি কিন্তু একই। এই লেটলি মানে কিন্তু আবার তোমরা মনে করো না যে লেটলি মানে দেরি করে। খেয়াল রাখতে হবে এই লেটলি কথাটার অর্থ হচ্ছে রিসেন্টলি। লেটলি মানেই হচ্ছে খুব ইদানিং সময়, রিসেন্ট একটা ঘটনা, সেই অর্থে আমরা লেটলি ব্যবহার করি। তো এখানে দেখো সেম ঘটনাটাই আসতেছে যে আই হ্যাভ সিন হিম রিসেন্টলি, রিসেন্টলির কারণে আমরা এখানে
প্রেজেন্ট পারফেক্ট দিয়েছি। সেম ভাবে এখানেও দেখো আবারও রিসেন্টলি কথাটা আসছে, এই রিসেন্টলি থাকার কারণে এখানে আমরা হ্যাজ বিন অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে রেখেছি, তাই তো। দেন আসো অতীত নির্দেশক যে শব্দ, অর্থাৎ এখানে অ্যাডভার্ব অফ টাইম, তবে পূর্বের টাইম, পাস্টের টাইম, ইয়েস্টারডে, এগো, আর্লিয়ার, লং সিন্স, লাস্ট নাইট, এ সমস্ত যখন থাকে তখন আমরা ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে থাকি, অর্থাৎ যেটাকে আমরা V2 হিসেবে চিহ্নিত করি। তো খেয়াল করো, অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট টাইম মানে কি ওই সময়ে, তাই তো, ওই সময়, যেটা পাস্টের একটা টাইমকে ডিনোট করতেছে। তাহলে এক অ্যাট দ্যাট টাইম হিজ পোয়েমস এন্ড সংস, তাহলে এখানে যখন বলতেছি ওই সময়ে এটা উদ্বুদ্ধ করতো, তাহলে এই পাস্ট দেখে আমরা সিদ্ধান্ত নিয়ে এই যে দেখো ইন্সপায়ারের V2 ইন্সপায়ার্ড লিখেছি। এবং এটাও কিন্তু বোর্ডে আসা প্রশ্ন, অর্থাৎ চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড 2022-এর একটা প্রশ্ন আমরা এখানে দেখতে পারতেছি। অর্থাৎ আরেকটা যেটা সুবিধার এখানে বিষয়, যদি আমাদের দেয়া ভার্বটা পাস্টে হয় তাহলে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিটের মতন থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল এগুলো আমার আর বিবেচনার কোনো দরকার হবেই না। যেই সাবজেক্টই হোক না কেন ভার্ব তার V2-তে চলে যাবে, পাস্ট ফর্মে চলে যাবে, ঠিক আছে। ওকে, চলো নেক্সট দেখি যদি কোনো সিম্পল সেন্টেন্স, হ্যাঁ এইটা আবার খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। আমাদের দেয়া সেন্টেন্সটা যদি সিম্পল সেন্টেন্স হয়, তোমরা সবাই সিম্পল সেন্টেন্স ইতোমধ্যে চেঞ্জিং সেন্টেন্সের ক্লাসটা যারা দেখেছো তারা সবাই অবশ্যই জানো, সিম্পল সেন্টেন্স চেনার বেস্ট ওয়ে হচ্ছে আমার এখানে ফাইনাইট ভার্ব একটাই থাকবে, তাই তো। তাহলে এখানে বলেছে যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে, তাহলে দুইটা ভার্বকে যে ব্র্যাকেটে আমরা ভার্বটা পাবো, বা যে ভার্বটাকে আমরা বক্স থেকে নিয়ে এসে বসাবো, সেই ভার্বের সাথে আমরা চাইলে আইএনজি যুক্ত করতে পারি, মানে এটাকে জিরান্ড অথবা পার্টিসিপল বানায় ফেলতে পারি, তাহলে কি নন ফাইনাইট হয়ে যাবে, তাই তো। আবার কখনো কখনো ভার্বটির পূর্বে টু বসাইতে পারি, টু বসাইলে কি হয় সেই ক্ষেত্রে তোমরা সবাই জানো, টু বসাইলে জিনিসটাকে ইনফিনিটিভে রূপান্তর হয়ে যায়, অর্থাৎ ইনফিনিটিভ হলেও কিন্তু সেটা তখন আবার কি হয়ে যায়, আমার নন ফাইনাইট ভার্ব হয়ে যায়। এবং আরো একটা কাজ করা যেতে পারে, যেটাকে আমি পাস্ট পার্টিসিপল V3 তে রূপান্তর করেও কিন্তু এটাকে আমরা নন ফাইনাইট বানায় ফেলতে পারি, তাই তো। অর্থাৎ যেহেতু সিম্পল সেন্টেন্স একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে অন্য ভার্বটাকে কি করতে হবে আমার, অবশ্যই নন ফাইনাইট। আর নন ফাইনাইটের চেহারা তো আসলে মূলত তিন রকমই আমরা দেখে থাকি, একটা হচ্ছে আইএনজি ফর্মে জিরান্ড অথবা পার্টিসিপল, আরেকটা হচ্ছে ইনফিনিটিভ ফর্মে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আরেকটা হচ্ছে পার্টিসিপল ফর্মে, তাই তো, পাস্ট পার্টিসিপল, সেই অর্থে V3 তে আমরা বসাতে পারি। সেটাই যদি আমরা মাথায় রাখি, কখন আসলে আমি আইএনজি বসাবো, কখন টু বসাবো অর্থাৎ ইনফিনিটিভ বসাবো, আর কখনই বা আমরা V3 বা পাস্ট পার্টিসিপল বসাবো, সেটা কিন্তু আমি তোমাদেরকে একদম চিহ্নিত করে দিব। সেটা হচ্ছে যদি আমার দেয়া বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে থাকে, তুমি সাথে সাথে চিন্তা করবা যে হ্যাঁ অ্যাক্টিভ ভয়েসে থাকলে আমি অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ফেলবো। দ্বিতীয়ত, যদি দেয়া বাক্যটা আমাদের প্যাসিভে থাকে, আমাদের দেয়া বাক্যটা যদি কোনো কারণবশত প্যাসিভে থাকে, প্যাসিভে থাকলে আমরা কি করব ভাইয়া, প্যাসিভে থাকলে আমরা V3 পাস্ট পার্টিসিপলে নিয়ে যাব। এবং ফাইনালি যদি আমরা এটা চিন্তা করি, আমাদের দেয়া বাক্যটা অ্যাক্টিভ প্যাসিভ না, বরং দেয়া বাক্যটা আমাদের উদ্দেশ্য বোঝাচ্ছে, অর্থাৎ একটা কাজ করা হয়েছে অন্য আরেকটা কোনো কিছুর উদ্দেশ্যে, উদ্দেশ্য বসালে তখন আমরা ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্মটাকে নিয়ে আসবো, তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। লক্ষ্য করি আমরা এখানে প্রশ্ন, দেখো প্রথমে বলেছে হি অর শি স্টার্টেড ড্যাশ প্রিপারেশন ফ্রম সাম ডেজ এগো, অর্থাৎ এই যে দেখো প্রথমে আমরা এই সিদ্ধান্তটা নিলাম যে হ্যাঁ এই যে সাম ডেজ এগো, এগো আছে, তার মানে এখানে অবশ্যই আমাদের কোন টেন্স হবে, পাস্ট টেন্স হবে এগো থাকার কারণে। তাহলে পাস্ট টেন্স মানে মূল বাক্যটায় স্টার্টেড, এটা স্পষ্ট দেয়াই আছে। এখন যখন আমরা তার পরবর্তী অংশে টেক নিয়ে আসতেছি, তাহলে টেক ভার্বটা এটা অ্যাক্টিভে নাকি প্যাসিভে আমরা কি দেখে জানি বুঝি, তোমরা সবাই একটু মনে করে দেখো তো, যে আসলে আমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুইটা জিনিস আসলে আমরা কি দেখে বুঝে থাকি যে এই বাক্যটা অ্যাক্টিভে আছে আর এটা প্যাসিভে আছে। খেয়াল রাখতে হবে, অ্যাক্টিভ যদি হয় তাহলে সাবজেক্ট কাজ করার ক্ষমতা রাখে, অর্থাৎ বাক্যটা যদি অ্যাক্টিভে থাকে তাহলে যে সাবজেক্ট আছে সেই ওই বাক্যের ক্রিয়াটা সম্পাদন করবে। আর প্যাসিভের ক্ষেত্রে সাবজেক্ট কাজ করার ক্ষমতা রাখে না। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। দেখো আমরা একেবারে বেসিক সেন্টেন্স দিয়ে যদি চিন্তা করি, যখন আমরা এরকম কিছু বলতেছি যে আই ইট রাইস, খেয়াল করো তো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, ইট হচ্ছে ভার্ব। তাহলে আমি কি খেতে পারি নাকি পারি না, খাওয়ার কাজ করার ক্ষমতা আমার অবশ্যই আছে। তার মানে এটা স্পষ্টতই বুঝতেছি এটা অ্যাক্টিভ, বা এটা আসলে অ্যাক্টিভ এটা তো বলার কিছু নাই। প্যাসিভ যখন আমরা করি তখন আমরা কি বলি এটাকে, যে রাইস ইজ ইটেন বাই মি, তাই তো। তুমি ঝট করে একটা জিনিস দেখে ফেললা যে আচ্ছা বাক্যের দেয়া সাবজেক্ট কি, দেয়া সাবজেক্ট হচ্ছে রাইস, সাথে সাথে তুমি চিন্তা করলা আচ্ছা
রাইস বাই মি, আমার দ্বারা কি হবে, খাওয়া হবে, ভাত তো আমি খাবই, তাহলে উপরের বক্স আছে, বক্স থেকে ইট ভার্বটাকে আনতে হবে। আচ্ছা, সাথে সাথে চিন্তা করব, রাইস কি নিজে নিজে খেতে পারে? রাইস কি আমাকে খাচ্ছে এই বাক্যে, নাকি রাইস নিজেকে খাচ্ছে? খাওয়ার কাজ করার ক্ষমতা রাইসের নাই, যেটা দেখে সাবজেক্ট যেহেতু কাজ করতে পারতেছে না, আমরা স্পষ্ট তো সিদ্ধান্ত নিয়ে নিব যে হ্যাঁ, এই বাক্যের ভার্বটা কিসে যাবে, প্যাসিভে যাবে। তাহলে এইভাবে করে আমরা যে কোনো ক্ষেত্রে অ্যাক্টিভ প্যাসিভের যেই ভার্বই বসাই না কেন, আমরা কিন্তু সিদ্ধান্ত নিতে পারবো। তাহলে এইখানে কিন্তু সেম ঘটনাটা, দ্বিতীয় এক্সাম্পলটা লক্ষ্য করো, কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন ইংলিশ ইজ আর্জেন্টলি, লক্ষ্য করে দেখো এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে কমিউনিকেটিভ কম্পিটেন্স, বা কমিউনিকেটিভ কম্পিটেন্স সব বাদ দাও, মূল সাবজেক্ট হচ্ছে আমার কম্পিটেন্স। কম্পিটেন্স মানে কি, দক্ষতা, অর্থাৎ যোগাযোগের দক্ষতা, ইংরেজিতে যোগাযোগের দক্ষতা, এইটা দরকার। তাহলে যোগাযোগের দক্ষতা কি নিজে নিজেই দরকার কিছু সম্পাদন করবে, নাকি এটা আমাদের জন্য বা আমাদের দ্বারা দরকার পড়বে? তাহলে এই যে কমিউনিকেটিভ কম্পিটেন্স, এই কম্পিটেন্স তো কোনো কাজ করতেছে না, বরং এটা আমাদের প্রয়োজনে। যেমন আমরা যদি বাক্যটাকে বলতাম যে উই ড্যাশ কমিউনিকেটিভ কম্পিটেন্স ইন ইংলিশ, তখন কি এটা আমাদেরই, দরকারটা আমাদেরই হতো, অর্থাৎ আমাদের সাথে নিরের সম্পর্ক আছে, তখন আমি অ্যাক্টিভে রাখতাম। কিন্তু যেহেতু এটা কমিউনিকেটিভ কম্পিটেন্স, এটাই আমার বাক্যের সাবজেক্ট, এটা দেখে আমরা বুঝতেছি যে সাবজেক্ট কাজ করার ক্ষমতা রাখে না। তার মানে এই যে আমাদের দেয়া বাক্যটা, এটা আসলে কিসে আছে, এটা আসলে আছে প্যাসিভে। এবং প্যাসিভে থাকলে ওই দ্বিতীয় ভার্বটাকে আমরা কি ভি থ্রিতে লিখবো। এই কারণেই দেখো এখানে নিড থেকে পরিবর্তিত হয়ে নিডেড, যেটা ভি থ্রিতে বসায় দেওয়া হয়েছে। বুঝছো না সবাই? খুবই সিম্পল জিনিস, মাথায় রাখতে পারলে খুবই 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 সহজ। দেন আমরা ফাইনালি বলতেছি যখন উদ্দেশ্য বোঝাবো, তাই তো? লক্ষ্য করো, দে প্রিপেয়ার্ড দ্য প্ল্যান, তারা প্ল্যানটি তৈরি করেছে কিসের জন্য, ড্যাশ দ্য ইনিশিয়েটিভ সাকসেসফুল, অর্থাৎ তারা যে ইনিশিয়েটিভটা নিয়েছে, তারা যে একটা কাজ শুরু করেছে, এটাকে সাকসেসফুল করার জন্য তারা প্ল্যানটি তৈরি করেছে। তাহলে কি, জন্য, কোনো কিছুর জন্য কোনো কিছু করা মানে কি, উদ্দেশ্য। যেহেতু প্রিপেয়ার্ড দ্য প্ল্যান, প্ল্যানটা তৈরি করেছে কেন, উদ্দেশ্য বোঝাচ্ছে। আর যখনই উদ্দেশ্য, তখন দ্বিতীয় ভার্বটাকে আমরা কিসে নিয়ে যাব, ইনফিনিটিভে যে লেখা হয়েছে, তাই জন্যই কিন্তু ভাইয়ার এখানে টু মেক এসে যাচ্ছে। বাস আমার এইটা মাথায় রাখলেই সিম্পল সেন্টেন্সের যে দ্বিতীয় ভার্ব, তোমাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে না যে ভাইয়া দ্বিতীয় ভার্বটাকে আসলে কখন ভার্ব প্লাস আইএনজিতে নিয়ে যাব, কখন ইনফিনিটিভে নিয়ে যাব। এইটার কিন্তু সহজ সমাধান এই একটা স্লাইডে আমরা আলোচনা করে ফেললাম। আশা করি এরপর থেকে এই রুলটা তোমাদের কখনোই আর ভুল হবে না ইনশাআল্লাহ। তো এখানে এই কথাটাই বলেছে, দেখো অ্যাক্টিভ মুডের জন্য আইএনজি, প্যাসিভের ক্ষেত্রে ভি থ্রি, এবং উদ্দেশ্য বোঝালে আমরা ইনফিনিটিভ বা টু প্লাস ভার্বের বেস অন বসাতে পারি। দেন আমরা কিছু কমন জায়গায় এখানে এসে দাঁড়াচ্ছি, যে কিছু কিছু শব্দ বা ফ্রেজ আছে যেগুলো থাকলে সব সময় ভার্বের বেস ফর্ম বসে। তোমাদের অনেকেরই এটা মনে থাকে, আবার অনেকেরই মনে থাকে না। গুলিয়ে ফেলো তোমরা, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, লেট, মাস্ট, নিড, ডেয়ার, এই ধরনের। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে যতগুলো ভার্ব আছে সবগুলোই মূলত মডাল ভার্ব আসলে। আর আমরা যখনই মডাল ভার্বের পরে ভার্ব বসাই, তখন আসলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বা আমরা প্রেজেন্ট ফর্ম দিলেও মাঝে মাঝে একটু কনফিউজড হয়ে যেতে পারি, তাই আমরা সবসময় চিন্তা করবো বেস ফর্ম। প্রেজেন্ট ফর্ম দরকার নাই, ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ ভার্ব যা আছে ভাইয়া সেভাবে, এস, ইএস, আইএনজি, টু, কোনো কিছুই এখানে আমরা যুক্ত করবো না। তাহলে এখানে দেখো তোমার প্রশ্নেই দেয়া থাকবে ইউ হ্যাড বেটার, তোমার ব্র্যাকেটে দেয়া আছে টেক, অর্থাৎ তুমি বক্স থেকে চিন্তা করতেছো, মানুষ তো রেস্ট নিবে, তাহলে টেক, চিন্তা করতেছো, টেক বেস ফর্মেই বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। আই উইল নট লেট ইউ, তাহলে এই যে দেখো লেট, লেট মানে কি, আমি তোমাকে এটি করতে দিব না, পারমিশন দিব না। তাহলে লেট এরপরে কি দেখো, সরাসরি আমাদের এই যে এখানে লিভ যে ভার্বটা আছে, একেবারে লিভ থেকে লেফট হয়নি, লিভস হয়নি, কিছুই হয়নি, যা আছে হুবহু তাই ভার্বের বেস ফর্ম বসে যাচ্ছে। এখানে লেট যে ভার্বটা আছে, এটা কিন্তু মূলত একটা পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, যেটা আমি আজকে একটু পরে পজিটিভ ভার্বের বিস্তারিত একটু তোমাদের সাথে আলোচনা করে দিব। এটা সাধারণত তোমাদের বইতে সরাসরি থাকে না, কিন্তু ইন্টারেস্টিংলি তোমরা দেখতে পারবে যে বোর্ড পরীক্ষায় কিন্তু এই পজিটিভ ভার্বের আলোচনা এসছে, পজিটিভ ভার্বের এক্সাম্পল এসছে। তো আমরা পজিটিভ ভার্বটাকে একটু পরে আলোচনা করে দিব, কোনো সমস্যা নাই। সেটা কি, কখন, কিসের ক্ষেত্রে কি বসবে, এই সব কিছু নিয়ে আমরা একটু হলেও টাচ অবশ্যই দেওয়ার চেষ্টা করব। দেন আমাদের পরবর্তী যে রুলটা দেখো ভাইয়া এবং আপুরা, কি বলতেছে, সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে, তাই তো? উড দ্যাটটা সাধারণত কি বোঝায়, একটা কি বলবো, অবাস্তব চাওয়া, একটা প্রত্যাশা, যেটা আমরা চাই কিন্তু আসলে বাস্তবে সম্ভব না, সেই ধরনের ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে যদি উড দ্যাট থাকে, তাহলে সাবজেক্টের পরে আমরা কি নিয়ে আসবো, উড, মানে এমন যদি হতো আমি এটা পারতাম, সেরকম। যেমন এখানে দেখো উড দ্যাট, তারপরে সাবজেক্ট উড দ্যাট আই
ড্যাশ আর টাইগার, তুমি ব্র্যাকেট থেকে চিন্তা করলে যে হ্যাঁ এখানে সি বসবে। আমি যদি একটা বাঘ দেখতে পেতাম, এমন যদি হতো যে আমি একটা বাঘ দেখতে পেতাম, তাহলে শুধু সি চিন্তা না করে তোমাকে এখানে কি করতে হবে, আই কুড সি, এই অংশটা হচ্ছে তোমার শূন্য স্থানে তখন বসাই দিতে হবে। তাহলে এই যে উড দ্যাট থাকার জন্য এই পাশে আমরা কুড, তারপরে ভার্বের বেস ফর্ম, কুড যেহেতু মডাল এরপরে তো ভার্বের বেস ফর্ম হবেই, সো সেটা মাথায় রেখে করব। দেন আসো ইয়েট এর যে ব্যাপারটা, আমরা এর আগে দেখে আসছি ইয়েট যখন আমরা ব্যবহার করি, ইয়েটের দুইটা ব্যবহার আছে। এখানে একটা ব্যবহার আসে নাই, কারণ এটা আসলে সরাসরি ওইভাবে করে বোর্ডে ডিরেক্টলি দেখা যায় নাই, তবে কে জানে চলে তো আসতেও পারে। তো ইয়েটের দুইটা ব্যবহার আছে ভাইয়া এবং আপুরা। কি কি দুইটা ব্যবহার আমরা একটুখানি দেখার চেষ্টা করব। চলো, ধরো বলা হলো দে ড্যাশ দ্য টাস্ক ইয়েট। ভাইয়া এবং আপুরা খুব মনোযোগ দিয়ে একটা জিনিস মানে লক্ষ্য রেখো এই জায়গাটায়, দে ড্যাশ দ্য টাস্ক ইয়েট। ধরো আমরা এখানে চিন্তা করলাম যে ভার্ব হিসেবে আমরা পেয়েছি কমপ্লিট, তখন আমরা আসলে কি চিন্তা করব যে এখানে ইয়েট বাক্যের কোথায় আছে, বাক্যের শেষে। ইয়েটের পজিশনটা কোথায়, ইয়েটের পজিশন হচ্ছে বাক্যের একদম শেষে। লক্ষ্য করো যদি শেষে থাকে তাহলে তুমি একেবারে নির্দ্বিধায় চিন্তা করবা এখানে কি হবে, এখানে হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি হবে ভাইয়া পুরা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সেটা মাথায় রেখে তুমি এখন যদি ভার্ব বসাইতে চাও, তাহলে কমপ্লিট দে হচ্ছে প্লুরাল, তাহলে আমরা কি করব, দে হ্যাভ নট কমপ্লিটেড। বাই দ্য ওয়ে ইয়েট থাকলে কি এখনো এবং নেগেটিভ অর্থ দেয়, তাই তো? ইয়েট যদি বাক্যের শেষে থাকে বা শুরুতে থাকে, অবশ্যই বাক্যটা কিসে হয়, নেগেটিভে হয়। সেক্ষেত্রে আমার মূল বক্সে যদি নট উল্লেখ নাও থাকে, আমাদের নিজে থেকেই বুঝে নিতে হবে যে এই বাক্যটার অর্থ তারা এখনো কাজটি সম্পূর্ণ করতে পারেনি। এখনো বলার মানেই হচ্ছে এটা বাকি আছে, শেষ হয়নি, তাই অলওয়েজ নেগেটিভে আমরা লিখবো। এবার ইয়েটের আরেকটা জায়গা আছে, আরেকটা পজিশন আছে। আমি যদি দেখি কখনো দে আর ইয়েট ড্যাশ দ্য টাস্ক, সেম জিনিস সেম বাক্য, কি হয়ে গেল, ধরো ভার্ব এখানে আমাদের কমপ্লিট, কিন্তু আমরা লক্ষ্য করতেছি এখানে ইয়েট এর পজিশনটা কোথায়, ইয়েট এর পজিশনটা হচ্ছে বি ভার্বের পরে। কোথায়, বি ভার্বের পরে। আর ইয়েট যদি বি ভার্বের পরে হয়, এটাকে একেবারে আমরা খুব সুন্দর করে মার্ক করে পড়বো। ইয়েট যদি বাক্যের শেষে থাকে প্রেজেন্ট পারফেক্ট হলেও, ইয়েট যদি বি ভার্বের পরে ইমিডিয়েটলি ভার্ব সাবজেক্ট প্লাস বি ভার্ব তারপরে যদি ইয়েট হয়, তাহলে এখানে আসলে কি বসে, এখানে ভাইয়ারা বসে হচ্ছে ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম। তার মানে তোমাকে এখানে তখন বসাতে হবে দে আর ইয়েট টু ফিনিশ দ্য টাস্ক, তাদের কাজটি করা এখনো বাকি আছে। এটা হচ্ছে তারা এখনো কাজটি শেষ করেনি, আর এটা হচ্ছে তাদের কাজটি করা এখনো বাকি আছে। তাহলে টু সরি এখানে ফিনিশ চলে আসছে, তো ফিনিশ আর কমপ্লিট আসলে কাছাকাছি, মানে আমি এটা জাস্ট এখানে কমপ্লিট যেহেতু ছিল, সো ফিনিশ না, আলটিমেটলি তুমি কমপ্লিট বসাবা। দে আর ইয়েট টু কমপ্লিট দ্য টাস্ক, তার মানে কাজটি পরিপূর্ণ করা তাদের এখনো বাকি আছে। দুইটার অর্থ কিন্তু সেম, কিন্তু এই বাক্যটা নেগেটিভ, এই বাক্যটা অ্যাফার্মেটিভ, দে আর ইয়েট টু কমপ্লিট দ্য টাস্ক। এই জিনিসটা আমরা সবাই অবশ্যই আর অবশ্যই খেয়াল রাখবো, এবং এটা যে কোনো সময় কিন্তু তোমার পরীক্ষার হলে হুট করে চলে আসলে তোমাকে কনফিউজ করতে পারতো। আজকের পর ইনশাআল্লাহ কখনো এই জায়গায় কনফিউশন হবে না। তাহলে ইয়েটের ব্যাপারটা আমরা দেখে ফেলেছি যে ইয়েট শেষে আছে জন্য এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা চলে গেলাম। হ্যাভের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেট, এটা তো অলরেডি আমরা ইতোমধ্যে দেখছি, হার্ড এখানে V3 তে আমাদের লিখতে হবে, সো এটা নিয়ে আর কথা না বললেও চলবে। এরপরে দেখো তোমাদের অনেকের এখন পর্যন্ত সব থেকে যে কোয়েশ্চেনটা বেশি পাই যে ভাইয়া কোন কোন ক্ষেত্রে, কোন কোন শব্দের ক্ষেত্রে বা ফ্রেজের ক্ষেত্রে পরে অবশ্যই আর অবশ্যই ভার্বের সাথে আইএনজি ফর্ম বসে। তো সেটাই দেখো, উড ইউ মাইন্ড ওয়ার্থ ইট ইজ ওয়ার্থ উইদাউট পাস্ট, মানে শুধু পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, এই মাইন্ড ছাড়া ডাইরেক্ট উড ইউ মাইন্ড থাকতে পারে, একটু আগে বলতেছিলাম, গেট ইউজড টু, এবং যদি প্রিপোজিশন থাকে বাই, ইন, উইথ, উইদাউট এরকম, তাহলে এদের পরে ব্র্যাকেটের যে ভার্বটা বা যে ভার্বটাকে আমরা বক্স থেকে চিন্তা করব সেটার সাথে আমরা আইএনজি যুক্ত করে ফেলবো। এর পিছনে সব থেকে বড় যেই কারণটা, প্রিপোজিশন বা এই ধরনের যে ফ্রেজগুলো, এরপরে আসলে নাউন বসে ভাইয়ারা, এরপরে কি বসে, নাউন বসে। তাহলে নাউন যখন বসে
একটা ভার্বকে নাউনে রূপান্তর করার উপায় কিন্তু মূল উপায় মানে অনেকভাবেই করা যাইতে পারে, মানে শব্দটাকে চেঞ্জ করে দিয়ে বসানো যাইতে পারে, আবার ইনফিনিটিভ হলেও ইনফিনিটিভও নাউনের কাজ করতে পারে। তবে সব থেকে বহুল প্র্যাকটিস যে ওয়ে একটা ভার্বকে নাউন বানানো সেটা হচ্ছে তার সাথে আইএনজি যুক্ত করা, কেননা আমরা সবাই জানি ভার্ব প্লাস আইএনজি কিন্তু জিরান্ড হতে পারে, তাই তো? তাহলে জিরান্ডটাই তো নাউন, সেটা মাথায় রাখলে আমাদের জন্য হয়ে যাবে। লক্ষ্য করো এই টপিক থেকে আসলে বেশ কিছু প্রশ্ন এই রুলটা থেকে আমরা কিন্তু পেতে পারি। তো সেটাই যদি আমরা এখন এখানে একটু মার্ক করে লেখার চেষ্টা করি। ঢাকা বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড 24, যশোর বোর্ড 19 এর প্রশ্নে আমরা এই ধরনের জিনিস পেয়েছি। ধরো এখানে বলেছে sometimes there is arrangement for music with a view to, তাহলে যখনই আমরা পেলাম যে হ্যাঁ ভাইয়া উইথ আ ভিউ টু আছে, তাহলে ভার্ব ওখান থেকে বক্স থেকে পেয়েছি মেক, তাহলে মেকের সাথে আইএনজি যুক্ত করে আমরা এখানে মেকিং বসায় দিচ্ছি। একই রকম ভাবে পরের বাক্যটা দেখো, মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট ইন, ইন কি একটা প্রিপোজিশন, তাহলে ইন প্রিপোজিশন কার জন্য বাক্যে বসে? একটা নাউন বা প্রোনাউনকে যুক্ত করতে। এখন ভার্ব তো ডেফিনেটলি প্রোনাউন হবে না, তার মানে ভার্ব অবশ্যই নাউন হবে। তাহলে ইনের পরে আমার কি দরকার? ভার্বটাকে নাউন ফর্মে দরকার, তাহলে আইএনজি যুক্ত করলে মেমোরাইজ থেকে মেমোরাইজিং, তার মানে এটা তখন আমাদের সঠিক উত্তর। একই রকম ভাবে হি নেভার থট অফ, সে কখনো চিন্তা করেনি, অফ তাহলে কি, কোথায়, যাওয়ার ব্যাপারে, বাহিরে যাওয়ার ব্যাপারে, তার মানে এখানেও কি ভার্ব প্লাস আইএনজি দরকার, একটা জিরান্ড দরকার, অর্থাৎ আমরা প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসাই দিচ্ছি। সো এই ফ্রেজগুলো বা এই শব্দগুলো কিংবা যে কোনো প্রিপোজিশন যদি আমাদের থাকে সেই ক্ষেত্রে তারপরে আমরা কি করব? ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেওয়ার চেষ্টা করব। তবে খেয়াল রাখতে হবে কিন্তু ভাইয়ারা, তোমরা কিন্তু অনেকেই এই জায়গায় একটা ছোট্ট জিনিস ভুল করো বা তোমাদের জানার একটা গ্যাপ থাকে। তোমরা যখন টু প্লাস ভার্বের বেস ফর্ম আমাদের ইনফিনিটিভ হয়, তখন অনেকেই বলো ভাইয়া এই যে আপনি বললেন প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হবে, কই টু এর পরে তো আমরা ভার্ব প্লাস আইএনজি বসাই না, টু এর পরে তো ভার্বের বেস ফর্ম বসাই। ভাইয়া ব্যাপারটা এইখানেই কিন্তু পার্থক্য তৈরি করে জানার ক্ষেত্রে। খেয়াল রাখবে যখন ইনফিনিটিভের টু আমরা বসাই, এই টুটা আসলে প্রিপোজিশন হিসেবে কাজই করে না। এই ইনফিনিটিভের টুটার একটা খুব সুন্দর নাম আছে, এটাকে বলা হয় ইনফিনিটিভ মার্কার। এটাকে কি বলা হয়? ইনফিনিটিভ মার্কার। এটা কিন্তু প্রিপোজিশন না ভাইয়ারা। এবং যখন আমরা আসলে এই যে গেট ইউজড টু, তারপরে উইথ আ ভিউ টু, লুকিং ফরওয়ার্ড টু, এই টু টু হচ্ছে প্রিপোজিশন, এই কারণেই তাদের পরে নাউন অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কিন্তু যখন আমরা ইনফিনিটিভ লিখে থাকি, ইনফিনিটিভের যে টুটা আছে এটাকে বলা হয় ইনফিনিটিভ মার্কার, যার অর্থ ইনফিনিটিভকে চিহ্নিতকারী। এই মার্কার মানে বোর্ডে লেখার মার্কার না অবশ্যই, এই মার্কার মানে চিহ্নিতকারী। এ প্রিপোজিশন নয়, বরং যখনই আমরা ইনফিনিটিভ ব্যবহার করি, ইনফিনিটিভের অর্থাৎ ভার্বের বেস ফর্ম যদি আমি নন ফাইনাইট ভার্ব হিসেবে বসাই, তাহলে তার সামনে আমাকে টু বসাতে হয়। তার মানে তুমি যদি ইনফিনিটিভ তৈরি করতে চাও, কাকে দিয়ে তৈরি করতে হবে? টু দিয়ে তৈরি করতে হবে। তাহলে যে চিহ্নিত করে তাকে তো চিহ্নিতকারী বলা হয়, তাহলে ইনফিনিটিভকে সে চিহ্নিত করে দেয় জন্য তার নাম হয়ে যায় ইনফিনিটিভ মার্কার। তাই ইনফিনিটিভের ক্ষেত্রটা সম্পূর্ণ ভিন্ন, আর যদি প্রিপোজিশন হিসেবে টু বসে তখন বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। খেয়াল রেখো কিন্তু ভাইয়ারা। সো এই তো টপিক, আমরা এই রুলটা আমরা বুঝে গেলাম। এরপরে যদি আমরা আরো কিছু বিশেষ বিশেষ শব্দ আছে যেগুলো প্রায় সময় বোর্ডে আসতে দেখা যায়, যেমন ইট ইজ হাই টাইম কিংবা শুধু ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি, এই ধরনের শব্দগুলো বা ফ্রেজগুলো যখন আমাদের বাক্যে থাকবে তখন দুইটা ঘটনা ঘটতে পারে। এদের পরে আমার সাবজেক্ট থাকতে পারে, আবার এদের পরে সাবজেক্ট নাও থাকতে পারে। দুই ক্ষেত্রে কিন্তু দুই রকম হবে। তাহলে আমরা যদি জিনিসটা এরকম চিন্তা করি যে আচ্ছা, আমরা এটা আলাদা পৃষ্ঠাতেই লিখি, সেটাই মনে হয় সব থেকে তোমাদের জন্য রিলেট করতে ভালো হবে। ধরো আমরা বলতেছি ইট ইজ টাইম বা হাই টাইম, যাই থাকুক অসুবিধা নাই। এরপরে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে আমার উই ড্যাশ আওয়ার ডিসিশন, এখানেও ব্র্যাকেটে থাকলো মনে করো চেঞ্জ। আবার আরেকটা থাকলো ইট ইজ টাইম ড্যাশ আওয়ার ডিসিশন, এখানে আমাদের ভার্ব মনে করো থাকলো হচ্ছে চেঞ্জ, বা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে হ্যাঁ এখানে চেঞ্জ বসাতে হবে। তাহলে এটাই উপযুক্ত সময় বা এখনই সময় আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করি বা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করার, এরকম দুইটা ভিন্ন কিন্তু অর্থ চলে আসতেছে। আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, যাই থাকুক না কেন তারপরে যদি সাবজেক্ট থাকে, তাহলে সাবজেক্ট থাকার কারণে এখানে আমাদেরকে ভি টু অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে, অর্থাৎ চেঞ্জড হয়ে যাবে। ছিল চেঞ্জ, চেঞ্জ থেকে চেঞ্জের ভি টু হবে চেঞ্জ, তাহলে ইট ইজ টাইম উই চেঞ্জড আওয়ার ডিসিশন, এরকম ব্যাপারটা আসবে। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা দেখি যে এখানে সাবজেক্ট নেই, দেখো নো সাবজেক্ট, যদি নো সাবজেক্ট থাকে, সাবজেক্ট না থাকার কারণে
তখন ব্যাপারটা কি হয়ে যাচ্ছে আসলে, ওই যে সিম্পল সেন্টেন্স, তাই না? তাহলে ইজ একটা ভার্ব আছে, তাহলে পরবর্তী ভার্ব কি হবে, হয় ইনফিনিটিভ, হয় না হয় হচ্ছে কি আইএনজি, না হয় V3। তাহলে ওই রুলটা চিন্তা করলেও তো আমাদের ডিসিশন চেঞ্জ করার জন্য এটাই উপযুক্ত সময়। তাহলে উদ্দেশ্য বোঝাচ্ছে, উদ্দেশ্য বোঝালে কি যেন হয় ভাই, এরা সবার মনে থাকার কথা, উদ্দেশ্য বোঝালে হয়ে যায় ইনফিনিটিভ। তখন আমরা এখানে টু চেঞ্জ বসাবো, ইট ইজ টাইম টু চেঞ্জ আওয়ার ডিসিশন। এটাই সময় আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করার। তাহলে সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য এটাই আমাদের উপযুক্ত সময় সেই অর্থে। তাহলে এখানে দেখো ওই কথাটাই, আই ফ্যান্সি, ফ্যান্সির পরে এখানে দেখো সাবজেক্ট আছে, সো V2। ইট ইজ হাই টাইম, তারপরেও দেখো এখানে কি সাবজেক্ট আছে, উই সাবজেক্ট, তার মানে উই এর জন্য কি বসবে, V2। কিন্তু লাস্ট যে বাক্যটা আমরা এখানে দেখতে পারতেছি, অর্থাৎ ইট ইজ টাইম, তারপরে দেখো এখানে সাবজেক্ট নাই জন্য এখানে আমাদেরকে ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হচ্ছে। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, খুবই সহজ, খুবই সিম্পল, খালি মাথায় রাখা, মনে রাখা জিনিসগুলো এলোমেলো করে না ফেলা। তারপরে দেখো মডাল অক্সিলারি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এই ধরনের অক্সিলারি ভার্বগুলো, মডাল অক্সিলারি আর কি, স্পষ্টভাবেই বুঝতে পারতেছি এগুলো সবই আসলে কি, এগুলো সবই হচ্ছে আমাদের মডেলস, তাই তো, মডেল অক্সিলারি হিসেবে ব্যবহার হয়। এগুলো যদি কখনো আমাদের বাক্যের মূল ভার্বের আগে থাকে অক্সিলারি হিসেবে, তাহলে মূল যে ভার্বটা আছে সেটা প্রেজেন্ট টেন্স, অর্থাৎ আমরা প্রেজেন্ট টেন্সের চাইতেও বারবার বলছি এই ধরনের ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম চিন্তা করব। তবে এখানে খুব ইন্টারেস্টিংলি আরেকটা ব্যাপার আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যদি যদি কখনো এদের পরে অলরেডি বি থাকে, তার মানে আমাদেরকে ধরে নিতে হবে এই বি থাকার মানেই হচ্ছে, অর্থাৎ যখনই আমরা পাচ্ছি এরকম মডাল প্লাস বি, তখনই আমরা সাথে সাথে ধরে নিব যে হ্যাঁ এই বাক্যটা কিসে দেয়া হয়েছে, প্যাসিভে দেয়া হয়েছে। প্যাসিভে দেয়া হলে আমাদের মূল যে ভার্বটা হবে সেটাকে কিসে লিখে ফেলতে হবে ভাইয়া, V3 তে পাস্ট পার্টিসিপলে নিয়ে যেতে হবে। এই কথাটাই বলেছে, লক্ষ্য করো। সো এভরি ম্যান শুড ড্যাশ আ ডেফিনিট এইম, তাহলে যখন আমরা বলতেছি শুড শুধুমাত্র শুড হিসেবে আছে, বি নাই, তখন আমরা ভার্বের বেস ফর্ম হ্যাভটাকে হ্যাভই রেখে দিলাম। অন দ্য আদার হ্যান্ড নিচের বাক্যে দেখো মে বি বলছে, মডার্ন সায়েন্স মে বি, তাহলে মে বির পরে, তাহলে মেয়ের পরে বি আছে, বোঝা যাচ্ছে প্যাসিভ, তাহলে মূল ভার্বের কি V3 হবে, কম্পেয়ার থেকে কম্পেয়ার্ড হয়ে যাচ্ছে। খেয়াল রাখবে কিন্তু এগুলো প্রায় যেহেতু ওই যে বললাম প্যাসেজ আকারে আমার একটা ফর্মগুলোকে, ভার্বের ফর্মগুলোকে খুঁজে বের করতে হয়, তাই ভিতরে ভিতরে কখন কখন জানি এগুলো চলে আসে, অনেক সময় চোখে পড়ে না, এই ক্ষেত্রে কিন্তু আমাদের ভেজাল হতে পারে। দেন দেখো কি বলতেছে, ব্র্যাকেট এর ভিতরে, ব্র্যাকেটের যে ভার্বের পূর্বের অংশের, অর্থাৎ আমাদের মেইন ক্লজের ভার্বটা যদি পাস্ট টেন্সে হয়, পরের অংশের কোনো সময় যদি নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার এগুলো উল্লেখ থাকে, তাহলে ব্র্যাকেটের যে ভার্ব সেটার পূর্বে উড বা শুড আমাদেরকে বসাতে হয়, ঠিক আছে? তবে এটার ক্ষেত্রে আমাদের একটা জিনিস একটুখানি খেয়াল রাখা উচিত, যে এটার ক্ষেত্রে আসলে আমরা শুডটা অ্যাভয়েড করাই ভালো, যদিও ট্রেডিশনালি আমরা শুড নিয়ে আসি অনেক ক্ষেত্রে, তবে শুড না এনে আমাদের বেস্ট হয় উড রাখাটাই, হ্যাঁ উড রাখাটাই। বা আমরা উডের পরিবর্তে যদি কিছু আনতেই চাই, সেই ক্ষেত্রে আমরা আসলে মাইট আনাটা আমাদের জন্য বেস্ট অপশন হতে পারে। তাহলে আমরা কি চিন্তা করতে পারি, দেখো এখানে কি ঘটনাটা ঘটছে আসলে, যে হি সেড দ্যাট, সে বলেছিল যে, তারপরে হি ড্যাশ হোম দ্য নেক্সট ডে। তাহলে আমরা তো নর্মালি নেক্সট ডে, টুমরো এগুলো দেখলে কি বুঝি, ফিউচার বোঝাচ্ছে, তাই না? কিন্তু ফিউচার বোঝালেও এই কথাটা সে কিন্তু পাস্টে বলেছিল, তার মানে অনেকটা ন্যারেশনের থট আমাদের চলে আসতেছে, যে হি সেড কমা আই উইল গো হোম টুমরো। তাহলে আই উইল গো হোম টুমরো ছিল, সেই টুমরো পরিবর্তিত হয়ে এসেছে দ্য নেক্সট ডে। তাহলে এইখানে সে যে বলেছিল আই উইল, তাহলে উইলটা কিসে পরিবর্তন হয়ে যাবে, উডে। হি সেড দ্যাট হি উড গো হোম দ্য নেক্সট ডে। অথবা আমরা চিন্তা করতে পারি হি সেড দ্যাট হি মাইট গো হোম দ্য নেক্সট ডে, কোনো সমস্যা নাই। শুড এখানে আমরা অ্যাভয়েড করবো, কেননা শুড কিন্তু পাস্ট ফর্মকে ইন্ডিকেট করে না, শুড আসলে উচিতটা প্রেজেন্ট কিংবা ফিউচার, সাধারণত ফিউচারকে ডিনোট করে, যে আমি একটা কাজ এখনো করিনি, আমার সামনে এই কাজটা করা উচিত, সেরকম একটা ব্যাপার। তাহলে এটা আমরা সবাই খেয়াল রাখবো। দেন পরবর্তী রুল দেখো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলা টু বি ভার্ব এর পরে যদি প্যাসিভ ভয়েস হয়, প্যাসিভ ভয়েস মানে কি পাস্ট পার্টিসিপল, অর্থাৎ আমাদের V3 নিয়ে আসতে হয়। আর অ্যাক্টিভ ভয়েস হলে এদের পরে আমরা তখন বুঝে যাই যে এটা আসলে কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আমরা যখনই চিন্তা করতেছি আসলে টু বি ভার্ব টু বি যেগুলো আছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তাহলে এদের পরে আমাদের যদি অ্যাক্টিভ ভয়েস আমরা বুঝতে পারি তাহলে কি হবে, আর যদি এদের পরে আমরা আসলে প্যাসিভ ভয়েস বুঝতে পারি তাহলে কি হবে। সিম্পল হিসাব, অ্যাক্টিভ হলে এরা অবশ্যই কন্টিনিউয়াস টেন্সকে ডিনোট করে, তার মানে এদের পরে আমরা কি করব,
এদের পরে আমরা ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের জন্য। আর যদি প্যাসিভে হয় তখন আমরা কি করব, প্যাসিভে হলে আমরা জানি প্যাসিভের ক্ষেত্রে V3 বসে টু বি ভার্বের পরে, তাহলে এটা মাথায় রাখলে আমাদের জন্য হবে। দেখো বাট আনফরচুনেটলি উই ড্যাশ আওয়ার রিভার্স, তাহলে ব্র্যাকেট থেকে বা ভার্বের বক্স থেকে তুমি পেয়েছো যে নোংরা করা, পলিউট, দূষিত করা। তাহলে আমরা কি দূষিত করতে পারি? হ্যাঁ, উই যেহেতু সাবজেক্ট এবং আমরাই কাজটা করতে মানে অবশ্যই সক্ষম, তাই সাবজেক্ট এবং ভার্ব দেখে আমরা বুঝতেছি এই বাক্যটা আসলে অ্যাক্টিভে আছে। অ্যাক্টিভে আছে এবং এখানে কি আমরা দেখতে পারতেছি বি ভার্ব, তাহলে বি ভার্বের নিচে বি ভার্বের পরবর্তীতে আমরা ভার্ব প্লাস আইএনজি দিব, অন্য কোনো কিছু না। সো এখানে অবশ্যই আর অবশ্যই ভার্ব প্লাস আইএনজি চলে আসবে। আর যদি উল্টা হতো বাক্যটা, যদি বাক্যটা এভাবে লেখা থাকতো, ধরো এরকম একটা বাক্য যে আনফরচুনেটলি দ্য রিভার্স আর ড্যাশ বাই আস, তাহলে ব্র্যাকেটে বা বক্স থেকে ভার্ব তোমরা পেয়েছো পলিউট। তাহলে সাথে সাথে দেখার বিষয় কি, আচ্ছা ভাইয়া এই যে রিভার্স আছে, তাহলে এই রিভার্সটা কি পলিউট নিজে নিজেই হবে নাকি কারো দ্বারা এটা দূষিত হবে? তাহলে দূষিত হওয়া সেটা সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা কানেকশন দেখে আমরা বুঝতে পারতেছি যে না, এখানে আসলে প্যাসিভ হবে। প্যাসিভ হলে কি আমরা V3, তাই তো? আর যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্সের V3, তাহলে আনফরচুনেটলি দ্য রিভার্স আর আমি এমনিতে চিন্তা করতে পারি যে হ্যাঁ ভাইয়া শুধু পলিউটেড দিলে হবে কিনা, অবশ্যই হবে। আবার যদি কেউ বলে যে না এটা একটা ক্রমাগত প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস, তো ভাইয়া আমি শুধু পলিউটেড না দিয়ে দ্য রিভার্স আর বিইং পলিউটেড দিতে চাই, সেই ক্ষেত্রে হবে কিনা, অবশ্যই হবে। তুমি বাক্য দেখে কনটেক্সট বুঝে শুধু পলিউটেড কিংবা বিইং পলিউটেড যেটাই দাও, কোনো অসুবিধা নাই। তাহলে এই কথাটা এখানে আসতেছে। এরপরে দেখো কোনো কাজ পূর্বে শুরু হয়েছে এখনো পর্যন্ত চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ এগুলোর জন্য তো আসলে খুব সুন্দর চিহ্ন আছেই, এই যে ফর এবং সিন্স। এটা দেখলে আমরা বুঝবো যে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন তারপরে ভার্বের সাথে আইএনজি। এটা খুবই সিম্পল এবং নর্মাল কিছু এক্সাম্পল, এটা তোমরা বহুবার বহুবার দেখেছো, পড়েছো, জানো। দেন এখানে আসতেছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট। এই ভার্বগুলো যখন কোনো সেন্টেন্সে পজিটিভ ভার্বের কাজ করে এবং অবজেক্ট হিসেবে কোনো রিসিভার বা বস্তু থাকে, তখন ব্র্যাকেটের ভার্বটা পাস্ট পার্টিসিপল হয়। খুব মনে হয় এলোমেলো বা খুব একটা আনইউজুয়াল ব্যাপার তোমাদের কাছে মনে হচ্ছে, আচ্ছা এই রুলটা কখনো দেখি নাই, বা এটা আবার কোন রুল? চলো তাহলে আমরা ঝটপট একেবারে দ্রুত একটু পজিটিভ ভার্বের ব্যাপারটা দেখে আসবো। এটা বোর্ড পরীক্ষায় আসলে এসছিল, তাই জন্য এটাকে আমি আলাদাভাবে একটু আলোচনা করতে চাই। পজিটিভ ভার্ব এটা জানা থাকলে শুধু এখন না, সামনে তোমাদের এইচএসসি বলো, ভর্তি পরীক্ষা যখন তোমাদের মানে চলে আসবে তোমাদের দোরগোড়ায়, অবশ্যই সবাই সেই জায়গায় যাব, তখন আমাদের এই ব্যাপারটা খুব বেশি কাজে দিবে। তাহলে সবার আগে পজিটিভ ভার্ব জিনিসটা আসলে কি? যে ভার্ব দ্বারা সাবজেক্ট নিজে কাজ না করে অবজেক্টকে দিয়ে করায়। অর্থাৎ এরা হচ্ছে এমন কিছু ভার্ব যে ভার্বগুলো দ্বারা কর্তা নিজে কাজ করবে না, বরং তার অবজেক্টকে দিয়ে কাজটা করাবে। ঠিক আছে, এখন এই পজিটিভ ভার্ব, গ্রামারে পজিটিভ ভার্ব মূলত 5টা পজিটিভ ভার্ব আমরা আলোচনা করে থাকি। লেট, মেক, হ্যাভ, গেট এবং হেল্প। এই 5টা ভার্বকে মূলত পজিটিভ ভার্ব হিসেবে বাক্যে আলোচনা করা হয়, বা এদের উপরে নির্ভর করে আসলে গ্রামাটিক্যাল স্ট্রাকচারে পরিবর্তন আসে। তো সেই জিনিসটাই এখন আসো আমরা ঝটপট একটু দেখে ফেলবো। আমরা সবার আগে খেয়াল রাখবো লেট এবং মেকের যে হিসাবটা, সেটাকে আমরা একটু সবার আগে সারার চেষ্টা করব। খেয়াল রাখো, যখনই আমরা চিন্তা করছি লেট এবং মেক, এই লেট এবং মেকের পরে কি হতে পারে? আমার ব্যক্তিবাচক অবজেক্টও থাকতে পারে, আবার বস্তুবাচক অবজেক্টও থাকতে পারে। আসলে ব্যক্তিবাচক আর বস্তুবাচক অবজেক্ট বলতে আমরা কি বুঝবো? ব্যক্তিবাচক অবজেক্ট হচ্ছে যে কাজ করার ক্ষমতা রাখে, যে অবজেক্টটা কাজ করার ক্ষমতা রাখে, অর্থাৎ ডুয়ার, কাজ করতে পারে। অন দ্য আদার হ্যান্ড বস্তুবাচক অবজেক্ট হবে সেই যে হচ্ছে আমাদের জন্য রিসিভার হিসেবে কাজ করবে, অর্থাৎ যে একটা কাজ রিসিভ করবে। ঠিক আছে, যে একটা কাজ রিসিভ করবে। এখানে কিন্তু সবগুলোর এক্সাম্পল নাই, বাট ওইগুলো আলটিমেটলি আমাদের চলে আসবে। তো এখন দেখো, আমার পজিটিভ ভার্ব যেই টেন্সেই থাকুক না কেন, সবাই এই জায়গাটা কিন্তু একটু মনোযোগ দিব। হ্যাঁ, এক্সাম্পলের দিকে আমরা চলে যাচ্ছি। দেখো, আমরা যখন বলি ধরো they let the boy dash on the
বেঞ্চ। তুমি বুঝেছো যে এখানে সিট ভার্বটা বসবে। এবার তাহলে আমরা পজিটিভ ভার্বের ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করব। দেখো এখানে আসতেছে কি, দে লেট দ্য বয় ড্যাশ অন দ্য বেঞ্চ। তাহলে এখানে চিন্তা করো তো, এখানে কর্তা হচ্ছে, বাক্যের সাবজেক্ট হচ্ছে দে, কিন্তু তারা কি বেঞ্চে বসেছে? বাক্যের ক্রিয়া তো বসা। তাহলে বাক্যের সাবজেক্ট বসেনি, বরং এই লেট ভার্বটাকে ব্যবহার করে বসিয়েছে কাকে? তারা বালকটিকে বসিয়েছে। তাহলে কাকে বসিয়েছে? বালকটিকে। তার মানে বালক হচ্ছে আমার বাক্যের অবজেক্ট। তাহলে কর্তা নিজে না বসে অবজেক্টকে বসিয়েছে, অর্থাৎ কর্তা সাবজেক্ট নিজে কাজ না করিয়ে অন্যকে দিয়ে করেছে। সেই ক্ষেত্রে আমার অবজেক্টটা ব্যক্তি বা বস্তু, লেট এবং মেকের পরে ব্যক্তিবাচক বা বস্তুবাচক যাই হোক না কেন, ভার্ব যেভাবে আছে সেভাবেই আমরা বসায় দিব। সেই ক্ষেত্রে কি হবে? এই উভয় ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, এই যদি ব্যক্তিবাচক অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট যাই থাকুক না কেন, লেট মেকের পরে আমরা অন্য কালারটা ব্যবহার করি। লেট এবং মেকের পরে আমার সব সময় কি হবে? ভার্বের বেস ফর্ম বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। ঠিক আছে? যেমন আমরা যদি এরকম একটা বাক্য লেখার চেষ্টা করি, যে শি মেড মি ড্যাশ yesterday, তুমি ব্র্যাকেটে পেলে লাফ, অর্থাৎ সে গতকাল আমাকে হাসিয়েছে। তাহলে গতকাল সে কিন্তু হাসেনি, বরং সে সাবজেক্ট হয়ে হাসিয়েছে কাকে? আমাকে। মি হচ্ছে বাক্যের অবজেক্ট। তাহলে অবজেক্টের যে কাজ, যেহেতু আমরা দেখতেছি লেট অথবা মেক আছে, তাহলে মেক যেই টেন্সেই থাকুক না কেন, ওই পাশে ভার্বের বেস ফর্ম অর্থাৎ লাফ যেভাবে আছে সেভাবেই বসে যাবে, এর কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না। অন দ্য আদার হ্যান্ড, লেট মেকের পরে যদি আমরা হ্যাভ পাই, এখান থেকে কিন্তু ব্যতিক্রম শুরু হলো। ঠিক আছে? সবাই লক্ষ্য রাখে এই জায়গাটা। যদি আমাদের হ্যাভ ভার্ব হয়, হ্যাভ ভার্বের পরেও আমরা আসলে ব্যক্তিবাচক কিংবা বস্তুবাচক, আমি আর বিস্তারিত লিখলাম না ব্যক্তিবাচক বস্তুবাচক এভাবে, তাহলে ব্যক্তিবাচক অবজেক্ট কিংবা বস্তুবাচক অবজেক্ট উভয় পেতে পারি। কিন্তু ভেজালটা কোথায় হবে ভাইয়ারা? সবাই লক্ষ্য রেখো এই জায়গায়, ব্যক্তিবাচক অবজেক্ট হলে ভার্বের বেস ফর্ম বসলেও বস্তুবাচক অবজেক্টের ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম না বসে V3 বসে। কিরকম? চলো আমরা তাহলে এখানকার এক্সাম্পল দেখে ফেলি। ধরো আমরা এরকম ভাবে দেখছি এক্সাম্পল, যে বললাম আই হ্যাড মাই সিস্টার ড্যাশ মাই রুম, ব্র্যাকেটে দিলাম ক্লিন। যাদের ছোট ভাই বা বোন আছে, আমরা প্রায় সময় এই কাজটা করে থাকি, তাই তো? আমি আমার ঘর পরিষ্কার করানোর জন্য আমার বোনকেই পেলাম। তাহলে দেখো তো, বাক্যের সাবজেক্ট আমি হলেও রুম কি আমি পরিষ্কার করছি? না, কিন্তু রুম পরিষ্কার করানো হয়েছে কাকে দিয়ে? আমার বোনকে দিয়ে। তাহলে কাকে দিয়ে? আমার বোনকে দিয়ে। তাহলে আমার বোন হচ্ছে বাক্যের অবজেক্ট। এখন সবাই চিন্তা করো তো, আমি আমার বোনকে দিয়ে পরিষ্কার করেছি, এই অবজেক্টটা ব্যক্তি নাকি বস্তু? অবশ্যই অবজেক্টটা ব্যক্তি বা ডুয়ার, সে কাজটি করতেছে। তাহলে সে যদি কাজ করে, তাহলে এটা কি ভার্বের বেস ফর্ম হবে, তাই তো? তাহলে আই হ্যাড মাই সিস্টার, ক্লিন যেভাবে আছে সেভাবেই বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি বাক্যটা এমন হতো, বস্তুবাচক থাকতো, যদি আমি এরকম লিখতাম যে আই হ্যাড মাই রুম ড্যাশ yesterday, গতকাল আমি আমার ঘর পরিষ্কার করিয়েছি। আই হ্যাড মাই রুম, যদি আমি পরিষ্কার করতাম আমি কি বলতাম? আই ক্লিনড মাই রুম ইয়েস্টারডে। কিন্তু এখানে বলতেছি আই হ্যাড মাই রুম, তাহলে আমি নিজে পরিষ্কার হই নাই, আমি রুমকে পরিষ্কার করিয়েছি অন্য কারো দ্বারা। তাহলে এইখানে যে এবার অবজেক্টটা মাই রুম, এইটা বাক্যের অবজেক্ট। কি পরিষ্কার করেছি? রুম পরিষ্কার করেছি। কিন্তু এখানে কিন্তু অবজেক্ট এবার আমরা কি বুঝতেছি স্পষ্টতই? এটা বস্তুবাচক, রিসিভার, অর্থাৎ রুম পরিষ্কার হওয়ার কাজটা রিসিভ করেছে, সে নিজে কোনো কিছুকে পরিষ্কার করেনি। তাই বস্তুবাচক অবজেক্ট যেহেতু আছে, তাই এটার ভার্বটা কি হবে? V3 তে হবে। তার মানে ক্লিন থেকে কি হয়ে যাবে? সরাসরি ক্লিনড। আই হ্যাড মাই রুম ক্লিনড ইয়েস্টারডে, আমি গতকাল আমার রুমটি পরিষ্কার করিয়ে নিয়েছি। বোঝা গেছে? আচ্ছা, এরপরে আরো দুইটা ভার্ব বাকি থেকে যায়, যে দুইটা ভার্ব নিয়ে আলোচনা করলে পজিটিভের আলোচনা শেষ। একটাকে আমরা দেখবো গেট। তাহলে চলো গেট ভার্বের পরে কি কি ঘটনা ঘটে আমরা দেখে আসি। গেট ভার্বের পরেও আমাদের ব্যক্তিবাচক কিংবা বস্তুবাচক উভয় ধরনেরই ভার্ব অবজেক্ট থাকতে পারে। ব্যক্তিবাচকের ক্ষেত্রে এতক্ষণ তো আমরা সবসময় দেখছি ভার্বের বেস ফর্ম, এখানে ভার্বের বেস ফর্ম হবে না, এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ হবে গেটের ক্ষেত্রে। আর বস্তুবাচক হলে আগেরটার মতন V3 বসালেই আমাদের যথেষ্ট হয়। আমরা তাহলে এক্সাম্পল যদি দেখি, ধরো বলা হলো যে শি গট মি ড্যাশ দ্য আইসক্রিম,
ধরো ব্র্যাকেটে পেলা ফিনিশ। এবার তোমার বড় বোনের কথা, তোমার বড় বোনকে দিয়ে তুমি জোর করে রুম পরিষ্কার করে নিছো, আপু প্লিজ রুমটা পরিষ্কার করে দাও করে দাও করে দাও। তোমার বোন পরিষ্কার করাইছে ঠিক আছে, তারপর বিচ্ছিরি একটা আইসক্রিম সে কিনে নিয়ে আসছে, এক কামড় খেয়ে খাইতে পারতেছে না, এখন তোমাকে দিয়ে জোর করে শেষ করাইছে। তাহলে লক্ষ্য করো এখানে যে ব্যাপারটা, শি গট মি, তুমি তো অবশ্যই ব্যক্তি, বস্তু তো না, তাহলে তুমি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট যে কাজ করার ক্ষমতা রাখে। তাহলে তোমার পরে কি হবে, ভার্বের ইনফিনিটিভ ফর্ম টু প্লাস বেস ফর্ম, যার অর্থ শি গট মি টু ফিনিশ দ্য আইসক্রিম। অন দ্য আদার হ্যান্ড যদি এমন হতো, she got her hair dash in the salon, ধরো পেলাম আমরা ভার্ব কালার, she got her hair। এবার চিন্তা করো তো এই বাক্যে সে কি রং করিয়েছে, তার চুল। চুল তো রিসিভার, তাই না? চুল তো আর নিজে নিজে কোনো কিছু রং করবে না, বরং তাকে রং করানো হবে, তাহলে এটা রিসিভার বস্তুবাচক। আর তখন বস্তুবাচক হলে V3, তার মানে কালার থেকে আমরা V3 তে নিয়ে কালার্ড, শি গট হার হেয়ার কালার্ড V3 তে হবে। লাস্ট যে ভার্বটা পজিটিভ হিসেবে থাকে আমাদের সেটা হচ্ছে হেল্প। হেল্পটা একটু ব্যতিক্রম ধরবে, ব্যতিক্রম বলতে আসলে তেমন কোনো ব্যতিক্রম না, এরপরে আসলে কোনো বস্তুবাচক অবজেক্ট আমরা কখনো পাই না, এরপরে সবসময় আসলে ব্যক্তিবাচক অবজেক্টটাই পাই। আর ব্যক্তিবাচক অবজেক্ট হলে এখানে আবার ভার্ব দুটোই সঠিক হতে পারে। এটার ক্ষেত্রে আমরা দুইটা ভার্বই সঠিক হিসেবে নিতে পারি, একটা হচ্ছে শুধু ভার্বের বেস ফর্ম অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম, তুমি যেটাই বসাও না কেন উত্তর সঠিক হবে। যেমন যদি এরকম হয়, দে হেল্পড মি ড্যাশ দেয়ার, ব্র্যাকেটে থাকলো মনে করো গো, তাহলে তারা আমাকে সেখানে যেতে সাহায্য করেছে। লক্ষ্য করো তারা তো যায় নাই, তারা আমাকে যেতে সাহায্য করেছে, তাহলে তারা সাহায্য করেছে গিয়েছে কে, আমি, অর্থাৎ আমার কাজটাই এখানে বসাতে হবে, তাই তো আমি কাজটা যে করেছি। আর এই যে হেল্প মি, এই মিটা অবশ্যই ব্যক্তিবাচক, কারণ গিয়েছি আমি, আমি কাজ করার ক্ষমতা রাখি, তার মানে আমি ব্যক্তিবাচক। তাহলে দে হেল্প মি এরপরে আমি চাইলে হি হেল্প মি শুধু গো বসাতে পারি অথবা টু গো বসাতে পারি, দুইটাই সঠিক হবে। হি হেল্প মি গো দেয়ার অথবা দে হেল্প মি টু গো দেয়ার, দুইটাই এখানে সঠিক হবে। তাহলে এই ছিল মূলত আমাদের পজিটিভ ভার্বের যে আলোচনা। তোমরা যদি এটা ঠিকঠাক মতন ক্লাসটা যখন তোমরা পাচ্ছ, তখন এই অংশটা 2 থেকে 3 বার যদি একটু রিপিট করে দেখো, এটা নিয়ে কিন্তু কোনো ঝামেলাই তোমাদের আর থাকবে না ইনশাআল্লাহ। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ, আচ্ছা দেখো আরেকটা যেটা বলতেছিলাম, এই যে রুলটা তোমরা যদি এখানে ভালো করে তাকাও দেখবা চট্টগ্রাম বোর্ড 24, যশোর বোর্ড 19 দুইবার কিন্তু বোর্ডে আসছে। দেখো দে গেট দেম ড্যাশ বাই দেয়ার টিউটর্স, অর্থাৎ দে গেট দেম বলতে তোমরা যখন প্রশ্নটা পাবে সেখানে দেখবে এই দেম বলতে বোঝানো হচ্ছিল নোটস বা হোমওয়ার্ক বলে না সেটা। তাহলে দে গেট দ্য হোমওয়ার্কস ড্যাশ বাই দেয়ার টিউটর্স, বা দে গেট দেয়ার নোটস ড্যাশ বাই দেয়ার টিউটর্স, তাহলে টিউটরদের দ্বারা তুমি কি করতেছো, দেম, এটা কি নোটস গুলা কি অবশ্যই বস্তুবাচক। তারা নিজেরা তো আর প্রিপেয়ার হচ্ছে না, তারা নোটকে প্রিপেয়ার করাচ্ছে, নোটটা বস্তুবাচক অবজেক্ট, তাই এইখানে এই যে দেখো বস্তু, আর তাই এখানে আমরা কি নিয়ে আসতেছি V3, গেটের পরে বস্তুবাচক V3, ওই যে দেখো আমরা পড়েছিলাম না গেটের পরে বস্তুবাচক হলে V3 তে বসবে, দেখছো মিলে গেছে। তো এটাই কিন্তু পয়েন্ট। আরেকটা যেটা পয়েন্ট সেটা হচ্ছে হোয়াইল এর ক্ষেত্রে খেয়াল রাখবা, হোয়াইল মানেই হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, হোয়াইল মানেই হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। তো হোয়াইল এর পরে যদি সরাসরি ভার্ব থাকে তাহলে ওই ভার্বটা ডাইরেক্ট শুধু আইএনজি তে নিয়ে গেলেই হয়। দেখো হোয়াইল এর ঠিক পরে যদি ক্রিয়া থাকে তাহলে সেই ক্রিয়ার সাথে আইএনজি যুক্ত হয়ে যায়। দেখো বাট আ ম্যান মাস্ট টেক টাইম হোয়াইল চুজিং আ ফ্রেন্ড, একটা মানুষের বন্ধু নির্বাচন করার আগে সময় নেওয়া উচিত, তাহলে হোয়াইল এর পরে সরাসরি ভার্ব, ভার্ব প্লাস আইএনজি। অন দা আদার হ্যান্ড আরেকটা ঘটনাও ঘটতে পারে ভাইয়ারা, হোয়াইল আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ হিসেবে থাকতে পারে। হোয়াইল যদি কমপ্লেক্স সেন্টেন্সে থাকে তাহলে হোয়াইল যুক্ত যে ক্লজটা থাকবে সেটা সবসময় কন্টিনিউয়াস টেন্সে হবে, এটা মাথায় রাখলেই হবে। তাহলে হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য ক্যাম্পাস হি মেট মি, তাহলে হি মেট মি এটা একটা ক্লজ, আর হোয়াইল যুক্ত এটা আরেকটা ক্লজ। তাহলে হোয়াইল যুক্ত ক্লজটা সবসময় কি হবে, সাধারণত পাস্ট ইনডিফিনিট, তবে তোমরা এটাকে আবার পাস্ট বলে পাস্ট হতেই হবে এমনটা মানে একেবারে মাথার মধ্যে গেঁথে নিও না। এই পাশে পাস্ট থাকলে এই পাশে পাস্ট ইনডিফিনিট হবে, সরি পাস্ট কন্টিনিউয়াস হবে, তবে কন্টিনিউয়াস যে হবে সেটা মাথায় আমাদেরকে অবশ্যই রাখতে হবে, কন্টিনিউয়াস অবশ্যই হতে হবে। ইনডিফিনিট ভুলে লিখে ফেলেছিলাম, কন্টিনিউয়াস আমার হতেই হবে। তো হি ওয়াজ ওয়াকিং ইন দ্য ক্যাম্পাস। তো এই কিন্তু আমাদের এই রুলটার যে আলোচনা। তারপরে ওই যে বলেছিলাম না রাইট ফর্মস অফ ভার্বের ব্যাপারটা, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে ডিপেন্ড করে, যে সাবজেক্টের ভার্ব, সেন্টেন্সের ভার্ব সবসময় সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী নির্ভর করে ব্যবহৃত হয়। সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব, অন দ্য আদার হ্যান্ড
আমাদের প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে প্লুরাল ভার্ব নিতে হয়। লক্ষ্য করো ওই যে সেই শুরুতে আমি দেখাইছিলাম দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, এখানে কান্ট্রি কান্ট্রিজ যাই থাকুক না কেন বাক্যের সাবজেক্ট কিন্তু ভাইয়া প্রসপারিটি। প্রসপারিটি মানে কি? উন্নয়ন, উন্নতি। তাহলে উন্নতি সিঙ্গুলার জন্য এখানে আমাদের ভার্ব ডিপেন্ডস এর সাথে এস বাই এস যুক্ত করতে হয়েছে। আরেকটা রুল আমরা দেখবো এখান থেকে, যে যদি কোনো বাক্যের সাবজেক্ট দেয়ার থাকে, দেয়ার দিয়ে যদি কখনো বাক্য শুরু হয়, তোমরা মাথায় রাখবা হেয়ার দেয়ার এগুলো আসলে কখনো ট্রু সাবজেক্ট হতে পারে না। সেই ক্ষেত্রে সাবজেক্টটা আমরা ভার্বের পরে পাই। যেমন দেয়ারের পরে ভার্ব ইজ হবে না আর হবে, সেটা আমি তার ভার্বের পরে থাকা যে নাউন বা প্রোনাউন সেটা দেখে ডিসাইড করব। যেমন দেয়ার ইজ আ হাই স্কুল, দেখো একটা হাই স্কুল আছে, একটা হাই স্কুল কি অবশ্যই সিঙ্গুলার, তাই জন্য এখানে ভার্ব হয়েছে ইজ সিঙ্গুলার। নিচেরটায় আসো, নিচেরটায় কি বলেছে? দেয়ার, দেয়ার আমার সাবজেক্ট, তারপরে দেখো টু হাই স্কুলস, স্কুলস কি এখানে প্লুরাল হয়ে গেছে, যেহেতু স্কুলস প্লুরাল তাই প্লুরাল সাবজেক্ট অনুযায়ী এখানে কিন্তু ভার্ব তখন আমাদেরকে আর বসাতে হবে, এখানে আর সিঙ্গুলার ইজ বসালে কিন্তু চলবে না। তো হেয়ার দেয়ারের ক্ষেত্রে এই রুলটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যদি রাখি তাহলে অবশ্যই আর অবশ্যই আমাদের জন্য উপকার হবে। তাহলে এই পর্যন্ত মোটামুটি বহুল ব্যবহৃত যে রুলগুলো ছিল সেগুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করেছি। এখন আমরা সরাসরি বোর্ডের কোয়েশ্চেনের সলভে চলে যাব। তো বোর্ড কোয়েশ্চেন সলভ করতে করতে কিন্তু দেখবো যে এই রুলগুলো ব্যবহার হবে এবং ভিতরে ভিতরে আরো কিছু খুঁটিনাটি রুল কিন্তু প্র্যাকটিস করতে করতে আমরা পেয়ে যাবো। তো চলো এই সরাসরি এই রুল আলোচনার পরে আমরা এখন প্র্যাকটিস পার্টে চলে যাই। চলো তাহলে দেখি, প্রথমে আমরা দেখতে পারতেছি এখানে ঢাকা বোর্ডের একটা প্রশ্ন দেওয়া আছে, ঢাকা বোর্ড 2024-এর। চলো এটাকে আগে সবার আগে আমরা সমাধান করার চেষ্টা করব। ধরে ধরে আমরা বুঝবো যে এই লাইনটায় সবার আগে যে দেয়া বাক্যটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, তাহলে সেটার উপর নির্ভর করে আমরা ভার্ব কি হবে সেটাকে এনে সেটাকে আমরা আসলে তখন যে সিদ্ধান্ত নিব যে কোন টেন্স, থার্ড পারসন সিঙ্গুলার না থার্ড পারসন প্লুরাল নাকি সাবজেক্টটা কেমন কি অবস্থায় আছে সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিব। তো আসো সবার আগে দেখি আমাদের প্যাসেজটা তাহলে কি নিয়ে। প্যাসেজটা হচ্ছে বার্থডে পার্টি নিয়ে। তাহলে এ বার্থডে পার্টি ইজ অ্যারেঞ্জড টু সেলিব্রেট দ্য ডে when one was born, যার অর্থ বার্থডে পার্টি সাধারণত কখন বা কি উদ্দেশ্যে সেলিব্রেট করা হয়, অ্যারেঞ্জ করা হয় একজন মানুষ যেদিন জন্মগ্রহণ করেছে সেই দিনটাকে সেলিব্রেট করার জন্য। তারপরে ইট ড্যাশ আ হ্যাপি অকেশন, তাহলে ইট ড্যাশ আ হ্যাপি অকেশন, তাহলে দেখো তো ইট তো সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলারের সাথে এখানে কিন্তু দেখো এই যে ইজ অ্যারেঞ্জড প্যাসিভে বলেছে এবং প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে পরের বাক্যটা কি প্রেজেন্ট টেন্সেই হবে। এবং এটাই যেহেতু এই ইট সম্পর্কে বার্থডে পার্টি সম্পর্কে উদাহরণ দেওয়া হচ্ছে বা এই বার্থডে পার্টি সম্পর্কে একটা তথ্য দেওয়া হচ্ছে যে এটাকে একটা হ্যাপি অকেশন খুশির মুহূর্ত বলা হচ্ছে, আর তাই এটা অবশ্যই অ্যাক্টিভে থাকবে। অ্যাক্টিভে থাকলে ইট ইহা হয়, এটা হয়, হয় অর্থে কি অবশ্যই বি টু বি ভার্ব, তাহলে এম ইজ আর ওয়াজ ওয়্যার যেটা বসানোর কথা, তাহলে প্রেজেন্ট টেন্স ইটের সাথে ইট সিঙ্গুলার, তাহলে অবশ্যই ইট ইজ আ হ্যাপি অকেশন এটা বসালে কিন্তু আমাদের জন্য হয়ে যাচ্ছে। দেন আসো 2 নম্বরে কি বলছে, রিসেন্টলি ইট ড্যাশ আ ট্রেডিশন, এই যে দেখো রিসেন্টলি আজকেই কিন্তু আমরা পড়েছি রিসেন্টলি, নাও, জাস্ট নাও, এগুলো থাকলে কি যেন হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে এখানে আমাদের ওই বিষয়টাই জাস্ট মাথায় রেখে এখানে আমরা কি বুঝতেছি, এখানে বুঝতেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ হ্যাজ তার সাথে V3, তাই তো। তাহলে রিসেন্টলি ইট ড্যাশ আ ট্রেডিশন টু অর্গানাইজ আ বার্থডে পার্টি, তার মানে বর্তমান সময়ে এটা একটা ট্রেডিশনে রূপান্তর হয়েছে। তাহলে রূপান্তর হওয়া অর্থে কি হতে পারে, বিকাম, তাহলে বিকামটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টে নিলে ইট যেহেতু সিঙ্গুলার তাই সিঙ্গুলারের সাথে ইট হ্যাজ বিকাম, ইট হ্যাজ বিকাম আ ট্রেডিশন টু অর্গানাইজ আ বার্থডে পার্টি। তারপরে দেখো বলতেছে ফর অর্গানাইজিং সাচ আ পার্টি, এরকম একটা পার্টি অ্যারেঞ্জ করার জন্য ওয়ান ড্যাশ টু স্পেন্ড বোথ টাইম এন্ড মানি, তাহলে ওয়ান বলতে ওয়ান তো সিঙ্গুলার, একজন মানুষের কথা বলা হচ্ছে, তাহলে একজনকে স্পেন্ড টাইম এন্ড মানি খরচ করতে হয়, তাহলে হয় হওয়া অর্থে কি হতে পারে, দেখো তো হওয়া অর্থে এখানে কি আসতে পারে, ওয়ান এই যে দেখো দরকার, স্পেন্ড খরচ করার দরকার পড়তে পারে, তাহলে ওয়ান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং আমরা যেহেতু সবই প্রেজেন্ট টেন্সে পাচ্ছি তাই ওয়ান এর পরে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে নিডস চলে আসতেছে, তাই তো। তাহলে ফর অর্গানাইজিং সাচ আ পার্টি ওয়ান নিডস, একজনের দরকার হয়, কি দরকার হয়, টু স্পেন্ড খরচ করা, দুইটাই সময় এবং অর্থ উভয়ই তাকে খরচ করতে দরকার পড়ে যায়। এরপরে দেখো কি বলছে, হি অর শি স্টার্টস, দেখো কি সুন্দর কানেকশন, হি অর শি স্টার্টস ড্যাশ প্রিপারেশন ফ্রম সাম ডেজ অ্যাগো, তাহলে এইখানে দেখো স্টার্টস ড্যাশ প্রিপারেশন, মানুষ প্রিপারেশন কি করে, প্রিপারেশন আসলে শুরু করে, তাই তো প্রিপারেশন নেয়, তাহলে প্রিপারেশন নেয়া অর্থে কি টেক আমাদের এখানে আসতে পারে। এবং একটু আগে আমরা দেখেছি যখন সিম্পল সেন্টেন্স হয়, সিম্পল সেন্টেন্সে পরপর দুইটা ভার্ব থাকলে আমরা কি জানি করি, দ্বিতীয় ভার্বটাকে আইএনজি অথবা ইনফিনিটিভ অথবা V3, কি বলেছিলাম যদি অ্যাক্টিভ হয় তাহলে আইএনজি। দেখো তো হি অর শি স্টার্টস, সে তো নিজেই শুরু করে প্রিপারেশন নেয়া, তাহলে নিজেই কাজ করতে পারা মানে কি অবশ্যই অ্যাক্টিভ, তাহলে সেই অর্থে স্টার্টস এর পরে
এইটাকে ভার্ব প্লাস আইএনজি তে নিতে হবে, টেকিং প্রিপারেশন, হি অর শি স্টার্টস টেকিং প্রিপারেশন ফ্রম সাম ডেজ অ্যাগো। দেন বলতেছে এ বার্থডে কেক ড্যাশ আর্লিয়ার, বার্থডে কেককে কি করা হয়, বার্থডে কেক আগে থেকেই অর্ডার করে রাখতে হয় না, তাহলে সেইটাকে মাথায় রেখে আমরা বলতে পারি বার্থডে কেক, এই যে দেখো অর্ডারের বিষয়টা। এবার তুমি আমাকে বলো বার্থডে কেক এটা কি নিজেই নিজেকে অর্ডার করবে, নাকি আমাদের দ্বারা আমরা বার্থডে কেক অর্ডার করব, অর্থাৎ বার্থডে কেককে অর্ডার করা হবে, প্যাসিভ না। বার্থডে কেক যেহেতু এই ক্রিয়াটা সম্পাদনে সে মানে এই সামর্থ্য তার নাই, তার মানে আমরা বুঝতেছি এখানে মাস্ট কি হবে, প্যাসিভ হবে, তাহলে অর্ডারকে প্যাসিভে নিব। তাহলে এ বার্থডে কেক প্রেজেন্ট টেন্স আছে, তাহলে ইজ বি ভার্ব আসতেছে ইজ, আর মূল ভার্বের ভি3, তাহলে অর্ডার্ড। এ বার্থডে কেক ইজ অর্ডার্ড আর্লিয়ার, আগে থেকেই একটা বার্থডে কেক অর্ডার করা হয়। দেন হি অর শি ইনভাইটস হিজ অর হার ক্লোজ ফ্রেন্ডস এন্ড রিলেটিভস, ঠিক আছে, ইউজুয়ালি ফ্রেন্ডস, তাহলে ইউজুয়ালি থাকলে কি যেন হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাধারণত অর্থাৎ অভ্যাসগত বা সাধারণভাবে কোনো একটা কাজ, তাহলে ইউজুয়ালি ফ্রেন্ডস ড্যাশ টু মিস সাচ আ পার্টি। এখন বলো তো সাধারণত বন্ধুরা কি এই পার্টি মিস করতে চায় নাকি চায় না, অবশ্যই চায় না, তাহলে না চাওয়া অর্থে কি আমরা ওয়ান্টকে নেগেটিভে নিয়ে যেতে পারি, তাহলে ফ্রেন্ডস, ভাইয়ারা ফ্রেন্ডস কি প্লুরাল, প্লুরাল হলে কি হবে ডু, তার মানে ডু নট ওয়ান্ট, তাহলে ইউজুয়ালি ফ্রেন্ডস ডু নট ওয়ান্ট টু মিস সাচ আ পার্টি, তারা সাধারণত এই পার্টি মিস করতে চায় না। দেন কি বলতেছে অন দ্য অ্যাপয়েন্টেড ডে, নির্দিষ্ট দিনে যখন নির্দিষ্ট দিন চলে আসে, হি অর শি পুটস অন দ্য বেস্ট ড্রেস এন্ড ইগারলি ওয়েটস ফর দ্য ইনভাইটেড গেস্টস টু, এই যে দেখো টু, এখানে টুটা কি ইনফিনিটিভ মার্কার হিসেবে বসেছে না, সে কি করে ইগারলি ওয়েট, সে অপেক্ষা করে ফর দ্য ইনভাইটেড গেস্টস, ইনভাইটেড গেস্টরা আসার জন্য, উদ্দেশ্য বোঝাচ্ছে, তার মানে অবশ্যই ইনফিনিটিভ, তাহলে টু। তাহলে এরপরে কি হয়, যারা ইনভাইটেড গেস্ট থাকে তারা এসে উপস্থিত হয়, উপস্থিত হওয়া অর্থে অবশ্যই অ্যারাইভ, তাহলে টু এর পরে ইনফিনিটিভ মার্কার যেহেতু আছে তাই ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ হিসেবে অ্যারাইভ ছিল, অ্যারাইভটা বসে যাবে। দেন আফটার দ্য অ্যারাইভাল অফ দ্য গেস্টস হি অর শি কাটস দ্য বার্থডে কেক by singing happy birthday to you everybody dash him or her, তাহলে হ্যাপি বার্থডে বলে কি করে সবাই উইশ করে না, তাহলে এইটা মাথায় রেখে এভরিবডি কি হবে আমাদের এখানে, এভরিবডি উইশ, সবাই উইশ করে, আর আলটিমেটলি এভরিবডি যেহেতু সিঙ্গুলার আমরা সবাই জানি, এভরিবডি এভরিওয়ান এগুলা যেহেতু সিঙ্গুলার, তাই এভরিবডির পরে কি হবে, উইশের সাথে ইএস যুক্ত হয়ে যাবে উইশেস, এভরিবডি উইশেস হিম অর হার। দেন the guests are highly dash with delicious foods and snacks, তাহলে এই জায়গাটায় যদি আমি এই কথাটা চিন্তা করি যে যারা গেস্ট থাকে তাদেরকে খাবার এবং স্ন্যাক দিয়ে কি তাদের এন্টারটেইনমেন্ট, তাদের স্বাচ্ছন্দ্য, তাদের আনন্দ, হ্যাঁ এটার ব্যবস্থা করা হয় না, তাহলে এই জায়গায় আমাদেরকে যে জিনিসটা খেয়াল রেখে বসাতে হবে ভাইয়া পুরা, সেটা হচ্ছে যে দ্য গেস্টস আর হাইলি ড্যাশ, এই যে আর বসেছে বিভার্ব আছে, এখন বিভার্বের পরে আমরা বলেছিলাম অ্যাক্টিভ হলে আইএনজি আর প্যাসিভ হলে ভি3, তাহলে গেস্টরা কি নিজে নিজেই এন্টারটেইন হবে নাকি তাদেরকে এন্টারটেইন করা হবে, তার মানে তারা কিন্তু এন্টারটেইন করতেছে না বরং তাদেরকে করা হচ্ছে, তার মানে প্যাসিভ, সো প্যাসিভ হলে ভি3, তাহলে এন্টারটেইন থেকে হয়ে যাচ্ছে এন্টারটেইনড, দ্য গেস্টস আর হাইলি এন্টারটেইনড উইথ ডেলিশিয়াস ফুডস এন্ড স্ন্যাক্স। এবং ফাইনালি আমাদের সবার খুবই পছন্দের এবং প্রিয় যে একটা রুল আছে, sometimes there is arrangement for music with a view to, তাই তো, তাহলে with a view to এটা থাকতে তো ভার্বের সাথে আইএনজি হয়, এবং আমাদের লাস্টে একটাই ভার্ব বাকি আছে সেটা কি মেক, তাহলে with a view to মেকিং দ্য পার্টি মোর এনজয়েবল। তাহলে তোমরাই বলো এই যে জিনিসটা এটা কি একদম একদম সিম্পল, আমরা যা রুল পড়েছি সেখান থেকে আমরা পেয়ে গেলাম না, তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই ভাইয়াপুরা। তোমরা বাসায় যখন এই রাইট ফর্মস অফ ভার্ব প্র্যাকটিস করবে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, এখন রুলগুলো আলাদা করে ধরে ধরে পড়ার দরকার নাই, তোমরা সরাসরি প্র্যাকটিস শুরু করে দাও। প্র্যাকটিস করতে করতে ধরো কোনো একটা জায়গায় আটকে গেলে তোমার মনে পড়ছে না আচ্ছা এখানে কেন এই ভার্বটার এই ফর্ম বসবে, তখন তুমি পৃষ্ঠা উল্টে পিছনে যে রুল আছে, আলোচনা আছে, সেই অংশ থেকে তুমি একটু রুলগুলো পড়ে নিতে পারো, এবং রুলগুলো তখন দেখে, এবং তোমাদের সবার কাছে আমার একটা আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে, তোমরা যে বই দেখেই পড়ছো সেই বইতে রুলগুলোকে দাগাবে লাল নীল যে কোনো পছন্দের কালি দিয়ে, কেননা পরীক্ষার আগের রাতে যখন তোমার একদম ফাইনাল একটা রিভিশন দেওয়ার চেষ্টা করবে তখন কিন্তু তোমার এটা খোঁজার সময় থাকবে না যে হ্যাঁ কোনটা পারি কোন রুলটা আমি ভুলে গেছি, ওই দাগ দেখলে, ওই যে চিহ্ন দেখলে তোমার মনে পড়বে যে হ্যাঁ এইটা আমি প্র্যাকটিসের সময় ভুল করেছিলাম, তাই এটা আমার অবশ্যই একবার চোখ বুলিয়ে নেওয়া উচিত। সেভাবে করে তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই আর অবশ্যই তোমাদের জন্য ভালো হবে।
এরপরে আসো আমরা আমাদের যে দ্বিতীয় যেটা আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এটা দেখো কতবার আসলে বোর্ড এসছে, রাজশাহী বোর্ড, দেন আমাদের বরিশাল বোর্ড, দুইটা বোর্ডে 24 সালে, আবার বরিশাল বোর্ডে এই সেম কোয়েশ্চেনটাই 23 সালে এসেছিল, পরপর 2 বছর। তো এটা কিন্তু আমাদের জন্য আরো একটা পয়েন্ট যে বোর্ডে প্রশ্ন আসলে রিপিট হয়। তো সেইটা মাথায় রেখে আমরা একসাথে সলভ করি। দেখো রিভার্স জেনারেলি, তাইলে ওই যে আজকে আলোচনাতে আমরা দেখেছিলাম, মনে আছে তোমাদের? জেনারেলি যখন বলতেছি, তাহলে জেনারেলি মানে কি? সাধারণত, বুঝে যাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে কি হয়? মাউন্টেন আর লেক, ওই যে আমি তোমাদেরকে বলেছিলাম এটা অরিজিনেট হয়। তাহলে যেহেতু এটা থার্ড পারসন হলেও প্লুরাল, তাই অরিজিনেটের সাথে আর এস যুক্ত হবে না, অরিজিনেটই থেকে যাবে। তাহলে রিভার্স জেনারেলি অরিজিনেট ফ্রম আ মাউন্টেন অর লেক। তারপর বলেছে দে ড্যাশ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অ্যান্ড ইকোনমি। তাহলে তারা কি করে? তারা অনেক বেশি আমাদের এক্সিস্টেন্স এবং ইকোনমির জন্য তারা কি করে? তারা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তারা দে ড্যাশ ভেরি মাচ ইম্পর্টেন্ট, তাদের সম্পর্কে কোনো তথ্য দিচ্ছ, তাহলে দে আর ইম্পর্টেন্ট হতে পারে না। তাহলে আর এর জন্য কি আসবে এখানে? অবশ্যই বি ভার্ব। তাহলে দে আর ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স। ঠিক আছে, এরপরে দেখো কি বলতেছে, বাট আনফরচুনেটলি উই আর ড্যাশ আওয়ার রিভার্স বাই থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল এন্ড ডোমেস্টিক ওয়েস্ট। এবার দেখো তো ভাইয়া আপুরা, আমরা একটু আগে পড়তেছিলাম যে বি ভার্ব, বি ভার্বের পরে অ্যাক্টিভ নাকি প্যাসিভ, এটা দেখে সিদ্ধান্ত নিব। অ্যাক্টিভ হলে আইএনজি, প্যাসিভ হলে ভি3। তাহলে লক্ষ্য করি উই আর এর পরে আমরা কি এখানে এই যে উই আর ড্যাশ আওয়ার রিভার্স, আমরা নদীগুলোকে কি করতেছি? পলিউট, দূষিত করতেছি। তাহলে দূষিত করার কাজটাকে আমরা করতে পারি না, আমরা যেহেতু পারি তার মানে অ্যাক্টিভ, আর অ্যাক্টিভ হলে বি ভার্বের পরে কি হবে? আইএনজি। তাহলে উই আর polluting our rivers by throwing industrial and domestic wastes গেল। Most of the industries dash waste treatment plants. ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতে কি আছে? এই যে আমাদের ওয়েস্ট, যে আমরা কি বলে এটাকে, ওয়েস্ট ট্রিটমেন্ট বলতে আসলে কি বোঝাচ্ছে? ওয়েস্ট ট্রিটমেন্ট বলতে এই যে ময়লা শোধনাগার, মানে এই যে আমাদের একটা ইন্ডাস্ট্রিতে একটা কি বলে এটাকে, কোনো একটা বড় বড় যেগুলোকে আমরা বলি শিল্প কারখানা, এই শিল্প কারখানাগুলোয় তো ওয়েস্ট অর্থাৎ বর্জ্য পদার্থ তৈরি হবেই। কিন্তু দুঃখের বিষয়, আমাদের ম্যাক্সিমাম শিল্প কারখানাগুলোতেই ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট কি আছে নাকি নেই? কি মনে হয়? অবশ্যই নেই। তাহলে থাকা অর্থে হ্যাভ আসবে, আর না থাকা অর্থে কি আসলে ডু নট। তাহলে ইন্ডাস্ট্রিজ, মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ যেহেতু প্লুরাল, তাই প্লুরালের সাথে ডু নট আসতেছে, আর ডু ডাজ এগুলার পরে তো আসলে ভার্বের বেস ফর্মই হয়, তাই ডু নট হ্যাভ। মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ ডু নট হ্যাভ ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, তাদের কাছে কি নেই? এই ময়লা শোধনাগার নেই। ঠিক আছে, এরপরে দেখো কি বলতেছে, দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ, এই ধরনের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, কারখানাগুলো আছে, আর ড্যাশ লিকুইড ওয়েস্ট ডিরেক্টলি অ্যান্ড কন্টিনিউয়াসলি ড্যাশ দ্য ওয়াটার। এখানে কিন্তু বেশ একই বাক্যের মধ্যে দুইটা জিনিস চলে আসতেছে। দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ, এই ধরনের শিল্প কারখানাগুলো ড্যাশ লিকুইড ওয়েস্ট ডিরেক্টলি, এই পর্যন্ত আমরা একটা বাক্য চিন্তা করি। সরাসরি লিকুইড অর্থাৎ তরল জাতীয় যে ময়লা পদার্থ, বর্জ্য পদার্থগুলো আছে, সেগুলো ডিরেক্টলি কি করতেছে? পানিতে ফেলছে। তাহলে ডিরেক্টলি পানিতে ফেলা অর্থে কি আসতে পারে? থ্রো। তারপরে আবার কি বি ভার্ব আছে, বি ভার্বের পরে কি? ওই যে অ্যাক্টিভ প্যাসিভের চিন্তার সাথে সাথে। তাহলে ইন্ডাস্ট্রি গুলোই কি ফেলতেছে না সরাসরি, তার মানে ইন্ডাস্ট্রি গুলো সরাসরি থ্রো করতে পারে, তাই আর এর পরে সরাসরি আমরা এখানে আইএনজি তে চলে যাব কন্টিনিউয়াস টেন্স হিসেবে। তাহলে দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ আর থ্রোয়িং লিকুইড ওয়েস্ট ডিরেক্টলি অ্যান্ড কন্টিনিউয়াসলি ড্যাশ দ্য ওয়াটার। তাহলে এখানে ড্যাশ দ্য ওয়াটার যখন আমি চিন্তা করছি, সাথে সাথে তুমি চিন্তা করো, আচ্ছা এখানে ওয়াটারের ক্ষেত্রে আসলে কি হবে? ওয়াটারের ক্ষেত্রে কি হতে পারে? তো এইখানে আলটিমেটলি আমি যদি চিন্তা করি যে আচ্ছা ভাইয়া ইনটু দ্য ওয়াটার হতে পারতো, এখানে তো প্রিপোজিশন বসবে না, তো রাইট ফর্মস অফ ভার্বের ব্যাপার, তাহলে আসলে এখানে আমরা কি বসাবো? দেখো এই যে একটা সাথে সাথে তোমাদের মাথার মধ্যে চিন্তা যে এখানে যতগুলো ওয়ার্ড আছে, যে এনশিওরিং দ্য ওয়াটার তো হয় না, কিলিং দ্য ওয়াটার হয় না, পানিকে তো মেরে ফেলতে পারি না। তাহলে এভাবে করে চিন্তা করতে গেলে তোমার কাছে মনে হতে পারে আচ্ছা হ্যাঁ পলিউটিং দ্য ওয়াটার তো হতে পারে, এন্ড কন্টিনিউয়াসলি পলিউটিং দ্য ওয়াটার, যেটা পানিকে কন্টিনিউয়াসলি দূষিত করে যাচ্ছে। তাহলে অলরেডি তো ভাই আমরা এখানে পলিউটিং ব্যবহার করে ফেলেছি। তখন তুমি যেটা চিন্তা করবা, এরকম কিন্তু প্রায় সময় তোমার পরীক্ষার হলে এরকম কনফিউশন ক্রিয়েট হবে। হুট করে একটা শব্দ তোমার কাছে মনে হচ্ছে আগের শূন্য স্থানে বসবে, পরে যে দেখতেছো ওই শূন্য স্থানের জন্য ওই শব্দটা আরো বেশি করে জরুরি। তখন তুমি ভাবো আচ্ছা এখানে পলিউটিং এর ছাড়া আর কোনো কিছু কি এখানে বসানো যায় কিনা। বাট আনফরচুনেটলি উই আর ড্যাশ আওয়ার রিভার্স। তাহলে রিভার্সকে পলিউটও করা যায়, আবার রিভার্সকে কি করা যায়? কিল করা যাইতে পারে না। তার মানে রিভার গুলোকে আমরা মেরে ফেলছি, সেটা অবশ্যই হতে পারে। তাই জন্য তখন তুমি এখানে এসে ঝট করে কি করো, আচ্ছা ঠিক আছে এখানে আমরা পলিউটিং ব্যবহার করছিলাম, যেহেতু ওখানে পলিউটিং ছাড়া আর কিছু হচ্ছে না, তাই তুমি এখানে তখন পলিউটের বদলে নিয়ে আসো কিল। তখন উই আর কিলিং আওয়ার রিভার্স বাই থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল। দেখো এখানে কিন্তু পলিউটিং অবশ্যই হতে পারতো, কিন্তু
এখানে পলিউটিং দিলে এখানে কিচ্ছু আমরা বসাইতে পারতেছি না, সেই কারণে এখান থেকে চেঞ্জ করে আমাদেরকে এখন বসাইতে হবে এখানে। তাহলে উই আর কি বলে এটাকে, লিকুইড ওয়েস্ট ডিরেক্টলি অ্যান্ড কন্টিনিউয়াসলি এই যে মানে থ্রো করা হচ্ছে, এটা সরাসরি কি করতেছে, আমাদের পানিগুলোকে নষ্ট করে দিচ্ছে, পানিগুলোকে আমাদের পলিউট, অর্থাৎ এই পানিগুলোকে দূষিত করে ফেলতেছে। তাহলে সেইখান থেকে আমাদের পলিউট থেকে পলিউটিং। এখন আবারও কথা, ভাইয়া পলিউটিং কেন হলো, ওই যে ঘুরে ফিরে এই বাক্যটা কিন্তু সিম্পল সেন্টেন্স, দিস কাইন্ড অফ ইন্ডাস্ট্রিজ আর থ্রোয়িং লিকুইড ওয়েস্ট। তাহলে এইখানে আমার একটা ভার্ব, দ্বিতীয় ভার্ব কি হবে, যেহেতু অ্যাক্টিভে আছে তাই আইএনজিতে, সো ওই হিসাবে পলিউটিং দ্য ওয়াটার। এরপরে দেখো, আওয়ার আনকনশিয়াস পিপল অলসো ড্যাশ ডিফারেন্ট কাইন্ড অফ ওয়েস্ট ম্যাটেরিয়ালস ইনটু রিভার্স। ঠিক আছে, তাহলে ওইখানে তো আমরা থ্রো ব্যবহার করেছিলাম, তাহলে এইখানে আমরা কি চিন্তা করতে পারি, ওই জায়গায় ভাইয়া তাহলে থ্রো এর বদলে কি অন্য কিছু করা যায় কিনা। তাহলে এখানে কিন্তু তুমি থ্রো ব্যবহার করলে এখানে রিলিজ নিয়ে আসতে হয়, আবার আনকনশিয়াস পিপল অলসো রিলিজ, কিন্তু মানুষের রিলিজ করার চাইতে আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিগুলো রিলিজ করে, এটা বেশি যায়। তাহলে ওইখানে যদি দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ আর রিলিজিং লিকুইড ওয়েস্ট এটা ব্যবহার করি, আমাদের জন্য জিনিসটা সহজ হয়ে যাবে। তাহলে এইখানে আমরা থ্রো এর পরিবর্তে নিয়ে আসতে পারি রিলিজিং আর রিলিজিং লিকুইড ওয়েস্ট, আর এখানে এসে তখন আমরা আবার আনকনশিয়াস পিপল অলসো থ্রো, তাহলে তখন আমরা এখানে বসাইতে পারি হচ্ছে থ্রো এর যে ভার্বটা সেটা। তাহলে চলো আমরা থ্রো বসাইলে কোথায়, থ্রো কোথায়, এই যে থ্রো এখানে, তাহলে এখানে অলসো থ্রো। এখানে থ্রো এর সাথে কিছুই কিন্তু যুক্ত হবে না। কেন কিছুই যুক্ত হবে না, কারণ এটা নরমালি সাধারণভাবেই ফেলে, তাই এখানে আর আইএনজি চলে আসতেছে না, তাহলে এখানে শুধু থ্রো হচ্ছে। এরপরে যদি আমরা পরের ভার্বটাকে দেখি, সো টু কিপ দ্য এক্সিস্টেন্স অফ ফিশেস এন্ড আদার স্পিসিস ড্যাশ ইন দ্য ওয়াটার ইজ ইম্পসিবল। সো টু কিপ দ্য এক্সিস্টেন্স অফ ফিশেস and other species dash in the water is impossible। তাহলে আমরা যখন বলতেছি to keep the existence of the fishes, অর্থাৎ এই যে এক্সিস্টেন্স অর্থাৎ তাদের যে একটা চিহ্ন, তাদের যে একটা অস্তিত্ব, এই অস্তিত্বটা কাদের অস্তিত্ব, মাছ এবং অন্যান্য যারা স্পেসিস আছে, প্রজাতি যারা পানিতে বসবাস করে, সেটা ইম্পসিবল। এখন এই যে মাছ এবং স্পেসিস যারা আছে এদের একটা অবস্থা দরকার, তাহলে তারা পানিতে বসবাসরত অবস্থায় থাকে, তাহলে বসবাসরতকে বলতে গেলে লিভ থেকে আমরা কিসে নিয়ে যেতে পারি, লিভিং। এটাও কিন্তু ভাইয়া সিম্পল সেন্টেন্স, একটাই মাত্র ফাইনাইট ভার্ব আছে ইজ, তার মানে এখানে সিম্পল সেন্টেন্সে দ্বিতীয় ভার্বটাকে কি করতে হবে, আমাদেরকে আইএনজি তে নিয়ে যেতে হবে। সো আমরা বলতেছি সো টু কিপ দ্য এক্সিস্টেন্স অফ ফিশেস অন স্পিসিস লিভিং ইন দ্য ওয়াটার ইজ ইম্পসিবল। তাহলে এই যারা পানিতে বসবাসরত মাছ এবং প্রজাতি আছে তাদের অস্তিত্ব রক্ষাটা অসম্ভব হয়ে যাচ্ছে। তারপরে আমরা যদি আবার আসি যে আসলে এই যে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল, তার মানে হাই টাইমের পরে দুইটা জিনিস সাবজেক্ট আছে নাকি নাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে, এখানে দুইটা সাবজেক্ট আছে, ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল। তাহলে কি সাবজেক্ট থাকলে V2 হয়, তাহলে এখানে ড্যাশ টুগেদার টু সেভ। এখন একসাথে কি করবে, একসাথে অবশ্যই কাজ করবে, তাহলে ওয়ার্ক থেকে আমরা V2 তে যে ওয়ার্ক বলতে পারি, এবং লাস্টে আদারওয়াইজ আ হ্যাপি প্রসপারাস and pollution free environment can't be। এই যে দেখো মডালের পরে বি ভার্ব, মডালের পরে আমরা বলেছিলাম শুধু ভার্ব হলে ভার্বের বেস ফর্ম, কিন্তু বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল V3, তাহলে কান্ট বি, এখানে বাকি তো আছে আমাদের একটা এনশিওর, এনশিওর থেকে আমরা এনশিওরড লিখে দিচ্ছি। সব কিছুই কিন্তু রুলের মধ্যেকার জিনিস। সো রুল কয়টা, যে কয়টা আমরা আলোচনা করেছি সেগুলো যাদের মাথায় থাকবে তারা ওই রুল ধরে ধরে প্র্যাকটিস করলে এগুলো তোমাদের জন্য একেবারে ডাল ভাত। চলো আরো একটা কোয়েশ্চেন আমরা সলভ করি, এটা ইন্টারেস্টিং, এটা আমরা একটু অবশ্যই সলভ করব। দুইবার এসছে, চট্টগ্রাম বোর্ড 24, যশোর বোর্ড 19, দুইবার এসেছে। এটা নিয়ে আমরা একটু স্পেসিফিক্যালি কথা বলতে চাই, সেটার কারণ হচ্ছে আমরা এখানে বেশ কিছু এক্সেপশনাল ভার্ব আমরা পাবো। আসলে দেখো বলতেছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট ইন, তাহলে এখানে দেখো দুইটা ভার্ব, একটা হচ্ছে আর এখানে ইন্টারেস্টিংলি ইন আছে, ইন একটা প্রিপোজিশন, মনে পড়ে সবার, ইন প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে সেটা কি ভার্বের সাথে আইএনজি না। আর তাহলে উত্তর মুখস্থ করার ব্যাপারে, তাহলে উত্তর মুখস্থ অর্থে মেমোরাইজ, আর মেমোরাইজ শব্দটা কিসের পরে আছে, প্রিপোজিশনের পরে, ইন প্রিপোজিশনের পরে আছে, তো এখানে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি। ইন মেমোরাইজিং আনসার্স দে ডু নট ড্যাশ নোটস দেমসেলভস, তারা নিজেরা নিজেরা নোট, ডু নট বলে দিয়েছে, তারা নিজেরা নিজেরা নোট কি করে না, তৈরি করে না, তাই তো, তাহলে তারা প্রিপেয়ার করে না নিজেদের নোট মেবি, তাহলে এখানে আমরা প্রিপেয়ার কে আনতে পারি, দে ডু নট প্রিপেয়ার নোটস, দে ডু নট প্রিপেয়ার নোটস দেমসেলফ, তারা নিজেরা নিজেরা নোট তৈরি করে না।
এরপরে দেখো দে গেট দেম, ওই যে মনে আছে কজেটিভ ভার্ব, এই যে দেখো ভাইয়ারা আমরা আসলে যে বলি সেই জিনিসটা সরাসরি চলে আসে। গেট আমাদের কি স্পষ্টত তোমাদের মনে থাকার কথা, গেট এখানে আসলে পজিটিভ, আর পজিটিভের পরে দেম আছে। দেম বলতে কারা কি তৈরি করিয়ে নেয়, এই যে নোটস তৈরি করিয়ে নেয়। দেম বলতে আসলে এখানে কাকে ডিনোট করা হচ্ছে, দেম বলতে আসলে এই নোটসকেই ডিনোট করা হচ্ছে। তাহলে নোটস যেহেতু বস্তুবাচক অবজেক্ট, তাই গেটের পরে বস্তুবাচক থাকলে কি ভি3 হয়। তাহলে গেট দে গেট দেম ড্যাশ বাই দেয়ার টিউটর, টিউটরদের দিয়ে তৈরি করিয়ে নেয়। তাহলে এখানে প্রিপেয়ার বসালে এখানে মেক, এখানে মেক বসালে এখানে প্রিপেয়ার। সো এই মেক আর প্রিপেয়ারকে তুমি ইন্টারচেঞ্জ করতে পারো। তাহলে দে গেট দেম ভি3 হবে, সেটা আমরা শিওর ভি3 বসাবো, কারণ এই যে এখানে দেম, এই দেমটা আসলে বস্তুবাচক অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট, তাই জন্য এখানে দেম এর কারণে ভি3 বসলো আমাদের। তাহলে দে গেট দেম মেড বাই দেয়ার টিউটার্স, উল্টা ভাবে বলতে পারি দে ডু নট মেক নোটস দেমসেলভস, তারা নিজেরা নিজেরা মানে নোট তৈরি করে না। দে গেট দেম প্রিপেয়ার্ড বাই দেয়ার টিউটার্স। সো দুইটা ইকুয়ালি ইন্টারচেঞ্জেবল, খালি খেয়াল রাখবে এখানে মেক দিলে ওখানে প্রিপেয়ার্ড, আর এখানে প্রিপেয়ার দিলে ওইখানে মেকের ভি3 মেড। তারপরে দেখো দেয়ার টিউটার্স ড্যাশ দেয়ার ব্রেইনস, দেয়ার টিউটার্স তাদের যে শিক্ষকেরা থাকেন তারাই ড্যাশ দেয়ার ব্রেইন ফর দ্য স্টুডেন্টস, তারা তাদের ব্রেইন গুলোকে কি করে, তারা তাদের ব্রেইন গুলোকে মেবি ইউজ করে। এখানে কি ইউজ কোথায় আছে, নাই। এখন ইউজ যদি না থাকে তাহলে আমরা আসলে কি করতে পারি, ইউজ যেহেতু এখানে নাই তো খুব স্বাভাবিকভাবে আমাদেরকে চিন্তা করতে হবে ইউজের বাইরে কি হতে পারে। এখন চিন্তা করো তো দে এক্সারসাইজ দেয়ার ব্রেইন কি হতে পারে না, তারা তাদের ব্রেইনকে খাটায়। তাহলে খাটানো ইংরেজি হিসেবে দেয়ার টিউটার্স, টিউটার্স তো আমাদের এখানে প্লুরাল সাবজেক্ট, এবং প্লুরাল সাবজেক্ট সাধারণভাবে একটা কাজ করতেছে, তাহলে প্রেজেন্ট টেন্সে এক্সারসাইজ এক্সারসাইজই হয়ে যাবে। তাহলে আমরা এক্সারসাইজকে বসিয়ে ফেলতেছি। দেন পরেরটায় যদি যাই, ফর দ্য স্টুডেন্টস, সো দ্য ড্যাশ পাওয়ার অফ দ্য স্টুডেন্টস, বাচ্চাদের কি পাওয়ার, ডাজ নট দ্যাট, তার মানে কোনো একটা কিছু, কোনো একটা পাওয়ার কি হবে না, ডাজ নট অর্থাৎ কাজ করবে না মনে করো। তাহলে এখান থেকে দেখো তো কোন পাওয়ার হতে পারে, তারা মেমোরাইজ করতে পারে, তাহলে বুঝতে পারে নাকি, এই যে দেখো চিন্তা শক্তি। তাহলে ড্যাশ পাওয়ার চিন্তা শক্তি হিসেবে আমরা নিয়ে আসতে পারি থিঙ্কিং পাওয়ার, দা থিঙ্কিং পাওয়ার। তাহলে দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস ডাজ নট ড্যাশ, তাহলে ডাজ নট কি হইতে পারে, এই যে কি হয় না, ডেভেলপ হয় না, তাই তো, এটা আর বেশি বাড়তে পারে না, উন্নতি হয় না। তাহলে ডেভেলপ থেকে ডাজ নট, যেহেতু ডাজ ভার্ব আছে সো এখানে তো অবশ্যই ভার্বের বেস ফর্মই বসবে, তাহলে ডাজ নট ডেভেলপ, তাদের যে চিন্তা শক্তি সেটা বৃদ্ধি পায় না। তারপরে বলতেছে দে ডু নট হ্যাভ, দে ডু নট হ্যাভ এনি ড্যাশ অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ। তাহলে দে ডু নট হ্যাভ এনি, তাদের থাকে না এনি। এরপরে দেখো তো আমরা যখন চিন্তা করছি ডু নট হ্যাভ এনি, এনি অবশ্য এখানে যদিও বোর্ড দিছে বাট এটা আসলে নাউন হয়ে গেছে। হ্যাঁ, নাউন হয়ে গেছে। ড্যাশ অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষার উপরে তাদের কি থাকে না, তাদের কোনো কমান্ড, হ্যাভ বা হ্যাভ এনি কমান্ড বলতে কি বোঝায়, কোনো কিছুর উপরে দখল বা দক্ষতা। তাহলে এইখানে আসলে কমান্ডটা চলে আসতেছে, বাট এই কমান্ডটা কিন্তু ভার্ব হিসেবে বসলো না, নাউন হিসেবে বসলো। কেননা এনি হচ্ছে একটা, তোমরা সবাই জানো ডিটারমাইনার, সাম, মাচ, মেনি, মোর, ফিউ, লিটল, এগুলো সব ডিটারমাইনার নাউনের সামনে বসে। তো যাই হোক এখানে এনির কারণে কমান্ডটা কমান্ড অবস্থাতে থেকে গেল। দে ডু নট হ্যাভ এনি কমান্ড অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষার উপরে তাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। দে অফকোর্স ড্যাশ ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তারা অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করে ফেলে। তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করা অর্থে ডু ওয়েল, দে অফকোর্স, দে যেহেতু প্লুরাল তাই ডাজ না হয়ে ডু হবে। দে অফকোর্স ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, বাট ফর দিস দে ক্যান ড্যাশ নো ক্রেডিট অফ দেয়ার ওন, তারা কি করতে পারে না, তারা নিজেদের যে ক্রেডিট, দে ক্যান, ক্যান কি আমার মডাল ভার্ব, তাহলে এরপরে ভার্বের বেস ফর্ম হবে অবশ্যই। তাহলে ভার্ব কোনটা বসবে, ভার্ব বসবে ক্লেম, দাবি করতে পারে না। তাহলে দে ক্যান ক্লেম নো ক্রেডিট, তারা নিজেদের কোনো ক্রেডিট দাবি করতে পারে না অফ দেয়ার ওন। লাস্ট যেটা আসতেছে সেটা কি দেখো, দিস রেজাল্ট ডাজ নট ড্যাশ দেম, তাহলে ডাজ নট আসতেছে, তাহলে ডাজ নট এর পরে ভার্বের বেস ফর্ম, ভার্ব আছে একটাই আমার কাছে কি, সেটা হেল্প। তাহলে এখানে আমরা হেল্প বসাই দিচ্ছি, দিস রেজাল্ট ডাজ নট হেল্প দেম ইন দেয়ার লেটার লাইফ, তাদের পরবর্তী জীবনে এই রেজাল্ট তাদের কোনো কাজেই আসে না, এরকম একটা অর্থ প্রকাশ করতেছে, তাই না সবাই? চলো এবার আরেকটা, এটা একবার আসছে বোর্ড, এটা একবার, এটা না, এটা না, এটাও একবার আসছে, এটা বহুবার বোর্ডে আসছে। চলো তাহলে এটা আমরা একটু সলভ করে ফেলি। দিনাজপুর বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 23, ঢাকা বোর্ড 22, আবার ঢাকা বোর্ড 16, অর্থাৎ বেশ কয়েকবার আসছে ন্যাচারাল রিসোর্সেস নিয়ে একটা। তো আমরা এটা একটু ঝটপট দেখার চেষ্টা করি যে এখানে আসলে কি আসতেছে। সো বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস। তাহলে এই বাক্যের সাবজেক্ট কে ভাইয়ারা, সাবজেক্ট হচ্ছে প্রসপারিটি। তাহলে প্রসপারিটি সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে তারপরে ভার্ব যাই হোক না কেন তার সাথে এস বাই এস যুক্ত হবে। তাহলে একটা দেশের প্রসপারিটি, উন্নয়ন, তার
ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সের উপর কি করতে পারে, ডিপেন্ড করতে পারে। তাহলে নির্ভর করা অর্থে ডিপেন্ড, আর ডিপেন্ড যেহেতু এখানে কি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসতেছে, তাই ডিপেন্ড থেকে হয়ে যাচ্ছে ডিপেন্ডস। দেখো কতগুলা একদম সিম্পল থেকে সিম্পল রুল, তারপরে এগুলো আসলে কতটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। তারপর উই শুড নট ড্যাশ লেজি লাইফ, উই শুড নট ড্যাশ লেজি লাইফ। তাহলে এখানে শুড নট, এটা তো প্রথমত মডাল অক্সিলারি, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে আমাদের লেজি জীবন কাটানো উচিত অর্থে কি লিড, তাহলে লিড থেকে লিডের বেস ফর্ম, যেহেতু বি ভার্ব সরি কি বলি মডাল ভার্ব, তারপরে আমাদের ভার্বের বেস ফর্ম বসবে। ওকে ডান। তাহলে উই শুড নট লিড লেজি লাইফ। তারপরে বলতেছে যে উই শুড অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি, আমাদের উই শুড অল, তাহলে শুড আবারও কি শুড, তাহলে শুড মডাল, এরপরেও কি ভার্বের বেস ফর্ম। তাহলে উই শুড বিল্ড আপ আওয়ার কান্ট্রি, দেশকে গঠন করা অর্থে, তাহলে বিল্ড ভার্বের বেস ফর্ম হিসেবে বিল্ড আপ। পরপর দুইটা একই রুল থেকে বসলো। তারপরে দেখো কি বলতেছে, ফর দিস রিজন, এই কারণে উই হ্যাভ টু ড্যাশ হার্ড, তাহলে উই হ্যাভ টু আমরা সবাই জানি উই হ্যাভ টু, হ্যাজ টু, এটাও কি আসলে আমরা ওই যে পড়ছিলাম না শুরুতে, মডাল অক্সিলারির ক্ষেত্রে কিন্তু হ্যাভ টু, হ্যাজ টু, অট টু, এগুলো সব কিন্তু এগুলো কিন্তু মডাল অক্সিলারি, হ্যাভ টুও কিন্তু মডাল হিসেবে ব্যবহার হতে পারে। তাহলে উই হ্যাভ টু ড্যাশ হার্ড, আমাদেরকে কি করতে হবে, হ্যাভ টুর পরে ভার্বের বেস ফর্ম, তাহলে এখানে একত্রে কাজ করতে হবে, সেই অর্থে ওয়ার্ক এখানে চলে আসতে পারে। তাহলে উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। দেন কি বলতেছে এখানে দেখো, উই শুড ড্যাশ দ্যাট, আবারও শুড মডাল অক্সিলারি, একই আমার প্যাসেজের মধ্যে কত সহজ, দেখো সবগুলা ঘুরে ফিরে একই। উই শুড ড্যাশ দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এটা কি একটা প্রভাব না, প্রবাদ বাক্য, তাহলে এখানে মনে রাখা উচিত। তাহলে উই শুড রিমেম্বার দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। তারপরে বলেছে ইফ উই ড্যাশ দ্য ডেজ অ্যাওয়ে, আমরা যদি দিনগুলোকে পার করে দিই, এরকম কিছু একটা বোঝাচ্ছে না। তাহলে পার করে দেওয়া অর্থে ইফ উই পাস কি আছে, নাই, পাস নাই। আচ্ছা, আইডেল যে শব্দটা, আইডেল কথাটা বোঝায় হচ্ছে আলস্য। তাহলে আমরা যদি আলস্যে দিন হারিয়ে ফেলি, তাহলে ইফ উই আইডেল দ্য ডেজ অ্যাওয়ে, প্রেজেন্ট টেন্স উই প্লুরাল, তাই আইডেল আইডেলই থাকলো, আইডেলটাকে ভার্ব হিসেবে ব্যবহার করলাম আমরা। ইফ উই আইডেল দ্য ডেজ অ্যাওয়ে উই ড্যাশ বিহাইন্ড, বিহাইন্ড পিছনে পড়ে থাকা, তাহলে পিছনে পড়ে থাকা অর্থে কি বসানো যাইতে পারে, পিছনে পড়ে থাকা অর্থে ল্যাগ বসানো যাইতে পারে। তবে তোমরা যারা কন্ডিশনালের রুলগুলো জানো, এইখানে আমরা একটুখানি ঝট করে কন্ডিশনালস এর ব্যাপারটা যদি একটু মনে করে ফেলি। কন্ডিশনালস অর্থাৎ ইফ যুক্ত যে ক্লজ, তাহলে ইফ যুক্ত ক্লজটা আমরা সবাই জানি যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে এবং প্রেজেন্ট ইনডিফিনিট দ্বারা যদি আমাদের চিরন্তন সত্য বোঝায়, চিরন্তন সত্য যদি বোঝায়, তখন ওই পাশের অংশে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিটি থাকে, এবং এই কন্ডিশনালকে আমরা বলে থাকি জিরো কন্ডিশনাল। আবার আমরা এটাও শিখেছিলাম, তোমাদের মনে থাকার কথা, ইফ যুক্ত ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় কিন্তু চিরন্তন সত্য না বুঝিয়ে স্বাভাবিক একটা ঘটনা হয়, তাহলে এটা আসলে ফিউচার ইনডিফিনিটে হয়, এবং এই কন্ডিশনালটাকে আমরা বলে থাকতাম ফার্স্ট কন্ডিশনাল। তারপরে আমাদের কাছে ছিল এই যে আমাদের ইফ যুক্ত কন্ডিশনালটা পাস্ট ইনডিফিনিটে হলে তার পরবর্তী কন্ডিশনালটা কি জানো হতো, তার কন্ডিশনাল বলছি পরবর্তী ক্লজটায় সাবজেক্টের পরে আমরা উড, কুড অথবা মাইট বসাতাম, সাথে ভার্বের বেস ফর্ম বসাতাম, এবং এই কন্ডিশনালটাকে আমরা বলতাম হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল আমাদের। আর ফাইনালি একেবারে লাস্ট যেটা ছিল ইফ যুক্ত যে ক্লজটা, সেটা যদি আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে ওই পাশে আমরা সাবজেক্ট প্লাস এই যে মডাল তিনটা, সেটার একটা তো বসাতামই, উড, কুড অথবা মাইট, কিন্তু তারপরে হতো হ্যাভ প্লাস V3, এবং সবশেষে এদেরকে আমরা বলতাম হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনাল। তাহলে এইখানে ঠিক আমাদের এইখানকার বাক্যটা যদি দেখি যে ইফ উই আইডেল দ্য ডেজ অ্যাওয়ে, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এটা কিন্তু চিরন্তন সত্য বলা যাবে না, কারণ আলস্যে দিন কাটায় তুমি যে 100% কখনোই সাকসেস পাবে না, ব্যাপারটা সেরকম না, মানে ব্যতিক্রম ক্ষেত্রে চলে আসতেও পারে। তাই আমরা এটাকে নর্মালি ফিউচার, উই উইল ল্যাগ বিহাইন্ড, ফিউচার টেন্সে চলে যাওয়ার চেষ্টা করব। তাহলে সেটাকে মাথায় রেখে আমরা এখানে নিয়ে আসতে পারি হচ্ছে উই উইল ল্যাগ বিহাইন্ড, আমরা পেছনে পড়ে থাকবো। তাহলে ল্যাগ কে উই উইল ল্যাগ বিহাইন্ড, অর্থাৎ এই বাক্যটাকে আমরা কোন কন্ডিশনালে রাখলাম, ফার্স্ট কন্ডিশনালে। ফার্স্ট কন্ডিশনাল অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে ফিউচার ইনডিফিনিট আমরা বসালাম। তারপরে দেখো দ্য নেশনস, সেসব জাতি, দ্য নেশনস প্লুরাল, তাহলে দ্যাট ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস, তাহলে যে সমস্ত জাতিরা ইন্ডাস্ট্রিয়াস হয়, পরিশ্রমী হয়, তাহলে বি ভার্ব থেকে আমরা আর নিয়ে আসতে পারি, আর ইন্ডাস্ট্রিয়াস যারা পরিশ্রমী হয়, তাদের ক্ষেত্রে কি ঘটনা ঘটে,
ইন্ডাস্ট্রিয়াস ড্যাশ দ্য পিনাকেল অফ ডেভেলপমেন্ট, কি হয় তারা পিনাকেল বলতে কি চূড়া, উন্নয়নের চূড়ায় পৌঁছাতে পারে, তাই তো? পৌঁছানো অর্থে যে দেখো রিচ এখানে আছে, তাহলে ইন্ডাস্ট্রিয়াস, তাহলে এখানেও রিচ চলে আসতেছে, কারণ এই রিচটাও কাদের কাজ, নেশনস প্লুরাল, তাই ওইখানেও রিচের সাথে আর কিছু হবে না, রিচ যেভাবে আছে সেভাবেই বসে যাবে। লাস্ট ভার্ব আছে একটা আমাদের ফলো, সেটা কি, সো উই শুড আবারও মডাল, তার মানে এরপরে কি চলে আসতেছে, ফলো। কতবার একটা বোর্ডে এই প্রশ্নটা আসছে, স্টিল দেখো এখানে বোধহয় 10টা শূন্যস্থানের মধ্যে 6টা না 7টাই হচ্ছে মডালের পরে ভার্বের বেস ফর্ম হয়, ওই একটা রুল দিয়ে সলভ করে ফেলা যায়। তাহলে মোটামুটি বোর্ড কোয়েশ্চেন আমরা অনেকগুলাই দেখলাম, এবার চলো ঝট করে কোনো একটা ভালো বা যেই আমরা মানে উল্লেখযোগ্য যে স্কুলের গুলো আমরা প্র্যাকটিস করি সেরকম একটা আমরা একটু দেখার চেষ্টা করব। এখান থেকে সবই বোর্ড, আচ্ছা বেশ কয়েকটা জায়গায় আসছে দেখা যাচ্ছে, রংপুর ক্যাডেট কলেজ থেকে শুরু করে আরো 3টা কলেজ, আমি নিজেও রংপুর ক্যাডেট কলেজের স্টুডেন্ট ছিলাম, তো ইয়েস অফকোর্স এটা আমাদের জন্য ভালোই হতে পারে। সো দেখো প্রভার্ব ড্যাশ দ্যাট ওয়াটার ইজ লাইফ, তাহলে প্রভার্ব আছে, আছে অর্থে প্রভার্ব গো, আমরা বলে থাকি যে প্রভার্ব গোজ, একটা প্রবাদ আছে যে, সেই অর্থে এ প্রভার্ব, তাহলে এটা সিঙ্গুলার সাবজেক্ট এ, তাই এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। প্রভার্ব গোজ দ্যাট ওয়াটার ইজ লাইফ, একটা প্রবাদ আছে যে পানি জীবন, অ্যাকচুয়ালি দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার ক্যান নট বি, তাহলে এই যে দেখো ভাইয়ারা মডালের পরে বি, তার মানে এটা কি ডিনোট করে, প্যাসিভ, এবং এখানে শূন্যস্থানে তখন কি ভি3 বসে, তাহলে ক্যান নট বি ড্যাশ ইন ওয়ার্ডস, ভাষায় প্রকাশ করা যায় না, তো ডেসক্রাইব, তাহলে ডেসক্রাইব থেকে ভি3 তে গেলে কি হয়ে যাবে, ডেসক্রাইবড। তাহলে আমরা পেলাম দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার ক্যান নট বি ডেসক্রাইব ইন ওয়ার্ডস। এরপরে দেখো দ্য এক্সিস্টেন্স অফ লিভিং থিংস ক্যান নট বি, তারপরে যে আবারও সেই একই ঘটনা, এখানে ক্যান নট, মডালের পরে বি, তার মানে এই শূন্যস্থানেও কি হবে, ভি3 হবে, ক্যান নট বি ড্যাশ উইদাউট ওয়াটার। তাহলে যারা লিভিং থিংস আছে অর্থাৎ জীব যারা আছে তাদের অস্তিত্ব পানি ছাড়া কি করা যেতে পারে না, কল্পনা করা যেতে পারে না, তাহলে ইমাজিন থেকে ভি3 তে আমরা বলে ফেলতে পারি ইমাজিনড উইদাউট ওয়াটার। উই ক্যান নট ড্যাশ আ সিঙ্গেল ডে, ঘুরে ফিরে আসলে আমরা সেই মডালের এক্সাম্পল এত পাচ্ছি, তো যাই হোক, ক্যান নট ড্যাশ আ সিঙ্গেল ডে, মূলত এখানে পাস হতে পারতো, পাস কি আছে এখানে নাই, উই ক্যান নট, আচ্ছা এখানে ডুটা আসলে খুব যে যৌক্তিক হয় তা না, বাট সম্ভবত এখানে ডুটাই যাবে, উই ক্যান নট ডু আ সিঙ্গেল ওয়ার্ক উইদাউট ওয়াটার, এখানে আমরা ডে চিন্তা না করে আসলে ওয়ার্ক চিন্তা করতে পারি, তাহলে মনে হয় জিনিসটা একদম মিলে। তো থাক, আমরা আপাতত বসাই, দেখি সামনে কি হয়, অন্য কোনোটা যদি এখানে পরবর্তীতে পাই, আমরা আপাতত আমরা চিন্তা করতেছি যে উই ক্যান নট ডু আ সিঙ্গেল ওয়ার্ক উইদাউট ওয়াটার, একটা কাজও আমরা পানি ছাড়া করতে পারি না। এরপরে দেখো ইট ড্যাশ ফর ভেরিয়াস পারপাসেস, তাহলে এটাকে ব্যবহার করা হয়, এটা নিজে ব্যবহার করে না, তাহলে এটাকে ব্যবহার করা হয়, এই যে ইউজ যে ভার্বটা আমাদের আছে এটাকে তাহলে কি প্যাসিভে ইট, তাহলে ইট সিঙ্গুলার, ইজ তার সাথে ভি3, ইট ইজ ইউজড, আমরা প্যাসিভ দেখে সিদ্ধান্ত নিলাম, তাই তো? প্যাসিভ কি দেখে সিদ্ধান্ত নিয়েছি, ওয়াটার এখানে নিজে কাজ করতেছে না, ওয়াটারকে ব্যবহার করা হচ্ছে, সেই জন্য প্যাসিভ। এরপরে বলতেছে আওয়ার এগ্রিকালচার হুইচ ড্যাশ টু বি দ্য ব্লাড অফ আওয়ার ইকোনমি, আমাদের যে এগ্রিকালচার অর্থাৎ আমাদের যে কৃষি, হুইচ ড্যাশ টু বি দা, তার মানে এটাকে বলা হয়, তাই না, এটাকে বলা হয়, এগ্রিকালচার নিজেই তো বলতেছে না, এগ্রিকালচারকে আমরা বলতেছি, কি বলতেছি, ব্লাড অফ আওয়ার ইকোনমি, তাহলে এখানে সে এইটাও কি আওয়ার এগ্রিকালচার, এখানে আমরা বুঝতেছি প্যাসিভ হবে, প্যাসিভ হলে সে থেকে হুইচ ইজ সেড, দেখো এগ্রিকালচার সিঙ্গুলার আবার প্যাসিভ, সিঙ্গুলার প্যাসিভ, তার জন্য ইজ, তাহলে আওয়ার এগ্রিকালচার which is said to be the blood of our economy, যেটাকে আমাদের ইকোনমির অর্থনীতির রক্ত বলা হয়, ফুললি ড্যাশ অন ওয়াটার, পানির উপরে কি করে, নির্ভর করে, তাই না ভাইয়ারা? তাহলে নির্ভর করা ইংরেজি এখানে কি ডিপেন্ড আছে, তাহলে ফুললি ডিপেন্ডস। কেন ডিপেন্ডস হলো, কারণ এগ্রিকালচার ছিল সিঙ্গুলার, সেটাই তো আবার এখানে এগ্রিকালচারটাই তো ডিপেন্ডস অন ওয়াটার, তাই না? তারপরে দেখো একদম শেষ পার্টে আমরা চলে আসতেছি, সামটাইমস ফ্লাড ওয়াটার ড্যাশ আনটোল্ড সাফারিংস ফর আওয়ার ফার্মার্স, ফ্লাড ওয়াটার মানে কি, বন্যার পানি, আনটোল্ড মানে কি, না বলা কষ্ট নিয়ে আসে আমাদের কৃষকদের জন্য, তাহলে নিয়ে আসা অর্থে ব্রিং হতে পারে অবশ্যই, তাহলে সামটাইমস ফ্লাড ওয়াটার ব্রিংস, খেয়াল রাখতে হবে ভাইয়ারা, ফ্লাড ওয়াটার আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনকে সবসময় সিঙ্গুলার চিন্তা করব আমরা, আর তাই ওয়াটারের পরে ভার্বের সাথে এস যুক্ত হবে, সামটাইমস ফ্লাড ওয়াটার ব্রিংস আনটোল্ড সাফারিংস ফর আওয়ার ফার্মার্স। দেন সেকেন্ড লাস্ট, দিস ওয়াটার ড্যাশ ইন মেনি ওয়েজ, দিস ওয়াটার, এই যে পানি দূষিত হচ্ছে, নিজে দূষিত করতেছে কোনো কিছু, কেন কি নিজে তাকে দূষিত করা হচ্ছে, তার মানে দিস ওয়াটার এটাও কি সিঙ্গুলার এবং প্যাসিভ, তাহলে সেই অর্থে আমরা কি আনতেছি, ইজ পলিউটেড, দিস ওয়াটার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, মেজার্স ড্যাশ টু কিপ ওয়াটার ক্লিন, মেজার্স মানে কি, পদক্ষেপ নেয়ার কথা বলতেছে, পানিকে
ক্লিন রাখার জন্য আমাদের কাছে একটাই ভার্ব আছে, সেটা হচ্ছে টেক। তাহলে মেজার্স উচিত অর্থে আমরা এখানে নিয়ে আসতে পারি শুড বি টেকেন। কেন প্যাসিভ হলো ভাইয়া? কারণ মেজার্স যে এই সাবজেক্টটা আছে সে তো আর নিজে নিজে মেজার নিতে পারবে না, মেজার নেওয়া হবে কার দ্বারা? আমাদের দ্বারা। সো এজেন্ট এখানে উজ্জ আছে, বাট আমরা বুঝতেছি মেজার নিজে নিজে কাজ করতে পারবে না, মেজারকেই আমরা নিব, অর্থাৎ মেজারের কে কাজ করানো হবে, প্যাসিভ অর্থ, তাই শুড বি টেকেন।